স্যার, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। আরাফের কথা শুনে সবাই পিছনের দিকে ঘুরে তাকালো। অনেকে আরাফকে দেখে হেসে দিল। আরাফের কথা কেউ পাত্তা দিল না। ইনায়ের আব্বু আম্মু ভেঙে পড়ল। আরাফের কাছে গিয়ে বলল, আমি সত্যি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। বাচ্চা ছেলে, এখান থেকে যাও, বিরক্ত করো না। ম্যাম, আমি বাচ্চা না, আমার বয়স 16। আপনার মেয়েকে বিয়ে করব। মাথা খারাপ হয়ে গেছে তোমার? এখন থেকে যাও। এই ছেলের বাবা মাকে এখন থেকে নিয়ে যাবেন দয়া করে। আমার মা বাবা নাই, আমি এখানে ওয়েটারের কাজ করতে এসেছি। আমি সত্যি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। আরাফের কথা শুনে সবাই হাসতে লাগলো। ইনায়ের ফুপি রাহেলা চৌধুরী বলে উঠল, এদিকে আসো। রাহেলা, বাচ্চা পোলা বিয়ে মানে বোঝে? এইদিকে আসো। আরাফ ভয় ভয়ে সামনে গিয়ে বলো, আমি বিয়ে মানে বুঝি ওনাকে বিয়ে করলে আমার ওনার সুখ দুঃখের পাশে থাকতে হবে। উনি আমার বউ হবে, ওনাকে ভালোবাসতে হবে, আবার উনি যা চাইবে তাই কিনে দিতে হবে, ওনাকে ইনকাম করে খাওয়াতে হবে। আমি জানি বিয়ে মানে আমি মাসে 10,000 টাকা পাই, এক্সট্রা ইনকাম করলে ওনাকে আমি পালতে পারবো। আরাফের কথা শুনে কিছু মানুষ হাসতে লাগলো। বাট ইনায়ের নানা নানি দাদি বেশ অবাক হয়ে তাকালো। রাহেলা চৌধুরী বলে উঠল, তুমি তো দেখি অনেক কিছুই জানো, বাট আমার ভাতিজির সম্পর্কে তো তুমি তেমন কিছু জানো না। তাহলে তোমার কেন মনে হচ্ছে তোমার ওনাকে বিয়ে করা উচিত? ওনাদের কান্না দেখে আমার অনেক কান্না পাচ্ছে। ওই বরটা অনেক পচা, ওনাদের অপমান করার জন্য এভাবে বিয়ের আসর পর্যন্ত নিয়ে এসেছে। অপমান করে চলে গেল। আর উনি তো বলল ওনার সাথে কিছু দুষ্টু ছেলে ওনাকে জোর করে তুলে নিয়ে গেছিল। বাট ওই বর শুনল না। ধর্ষণ মানে কি বুঝতে পারছি না। বাট এখানে তো ওনার কোনো দোষ নাই। আরাফের কথা শুনে সবাই অবাক হয়ে তাকালো। রাহেলা চৌধুরী কিছু বলতে যাবে তখনই দৌড়ে এসে একজন ধরে বলল, দুঃখিত ম্যাম, আমার ভাগনা ছোট মানুষ, বুঝতে পারে নাই। ওনাদের কান্না করতে দেখে সহ্য করতে পারে নাই। মামা, ওনাকে আমি বিয়ে করব। মামা, আমি তো ইনকাম করি, ওনাকে বিয়ে করি। ওনাকে আমি কান্না করতে দিব না। আমি ভালো স্বামী হব। চুপ, বেশি কথা বলিস। এখান থেকে চল। থামেন। আপনার ভাইনা যদি বিয়ে করতে চায় তাহলে আমি আমার ভাতিজির সাথে বিয়ে দিতে রাজি। তার বিনিময়ে আপনারা যা চাইবেন তাই দিব। রাহেলা, এইসব কি বলছিস? ভাইজান, এদিকে আসেন। রাহেলা ইনায়ের বাবা মাকে নিয়ে কিছু বুঝতে লাগলো। বোঝানো শেষ হলে আরাফুর মামুর সামনে আসলো। ইনায়ের আপু বলে ওঠে, এই ছেলে সত্যি বিয়ে করবে আমার মেয়েকে। যদি করো তাহলে তোমার সকল দায়িত্ব আমি নিব। আর আপনাদের কোনো চাহিদা থাকলে বলেন। আরাফ কিছু বলার আগে আরাফের মামি এসে বলল, আমাদের 15 লাখ টাকা দিতে হবে। ঠিক বলছি? ঠিক আছে, কোনো সমস্যা নেই। আরে আমি তো যৌতুক নিয়ে বিয়ে করব না, এই বিয়ে করব না। আরাফের মামি জোর করে ইনায়ের পাশে বসিয়ে দিল। আরাফ উঠে যেতে চাইলে মামি বলে, চুপ করে থাক, এটা যৌতুক না, ওনারা শখ করে দেবে। ওনাদের মেয়েকে বিয়ে করছিস, তারা কিছু দেবে না, এটা হয় নাকি? না, এইটা যৌতুক তো। চুপ। আরাফ ইনায়াকে জোর করে বিয়ে দিয়ে দিল। মামিকে 16 লাখ টাকা দিয়ে দিল। মামি খুশি হয়ে বলল, চিন্তা করবেন না, আপনারা জিতেছেন। ওকে যেভাবে পরিচালনা করার করতে পারেন। আর আরাফ, তুই এমনিতে ভালো, তাও বলছি ভালো হয়ে থাকিস বাবা। আরাফ ইনায়ের দিকে তাকাতে ইনায় পড়ে যেতে নিলে আরাফ তাড়াতাড়ি করে ধরে ফেল। ইনায়ের আব্বু এসেছে, এসে ধরে ফেল। ইনায়ের ভাই এসে কোলে তুলে নিতে যাবে। আরাফ সরিয়ে দিয়ে বলল, এইটা আমার বউ, সরেন, আমি কোলে নিব। আরাফ ইনায়কে কোলে তুলে নিল। ইনায়ের আম্মু বলল, রুমে নিয়ে চলো, তুমি পারবে তো? আরাফ ইনায়ের আম্মুর সাথে যেতে লাগলো। গেস্টরা সবাই চলে গেল। ইনায়কে রুমে শুয়ে দিল। রাহেলা চৌধুরী, ইনায়ের আব্বু, ইনায়ের ভাই, দাদি, নানি আসলো। আরাফ খাটে শুয়ে দিয়ে মুখে পানি দিতে লাগলো। ইনায়ের আম্মু বলতে লাগলো, ইনায়া মা, চোখ খোল। এই মা, চোখ খোল না। ইনায়ের ভাই কাছে আসতে নিলে আরাফ হাত ধরতে আশিক বলে উঠল, এই বিচি, আমি ওর বড় ভাই। ও সরি। আশিক ইনায়ের কাছে গিয়ে ভালোভাবে পানি ছেটে দিতে লাগলো। ইনায়ের জ্ঞান ফেলে আশিক বলল, ইনায়া বোন আমার, তুই ঠিক আছোস? এর সাথে এমন কিভাবে করতে পারলো? ওই আমার সাথে এমন না করলেও তো পারতো। ভাইয়া, আমি তো আগেই ওকে সব জানানোর পর ওই রাজি হয়ে বিয়ের দিনে এসেছে।
আমার উপরে কিসের প্রতিশোধ নিল? কান্না করিস না বোন, আমি এর প্রতিশোধ নিয়ে ছাড়বো। ইনায়া আশিকে জড়ি ধরে হাউমাউ করে কান্না করতে লাগলো। আশিক ইনায়াকে সান্ত্বনা দিতে লাগলো। ইনায়ের আম্মু ইনায়াকে শান্ত করতে বলল। আরব কান্না শুরু করে দিলে সবাই চমকে উঠল। ইনায়ের সামনের দিকে তাকাতেই আরবকে দেখে বলল, এই পিচ্চি কে? বউ তুমি কান্না করো না, তোমার কান্না দেখে আমারও অনেক কষ্ট হচ্ছে। বউ মানে? ইনায়া, তুই জ্ঞানে ছিলি না নাকি ও তোর হাজব্যান্ড? ফুপি এসব কি বলছো? ওই আমার হাজবেন্ড মানে? বাচ্চা ছেলে আমার হাজবেন্ড কিভাবে হয়? তোর সাথে তো বিয়ে হলোই। আমি বুঝতে পারছিলাম না আমার সাথে কি হচ্ছে, আর এর ভেতরে তোমরা এই বাচ্চার সাথে বিয়ে দিয়ে দিলে। শোন, এই বাচ্চাটাই ভালো আছে, নিজের মতো করে ওকে গড়ে তুলতে পারবি। কেউ তোকে বিয়ে করতে রাজি হয় নাই, সেখানে এই পিচ্চিটা এসেছে বিয়ে করে, সবার মুখ বন্ধ করে দিয়েছে। আম্মু তাই বলে তোমরা বাচ্চা ছেলের সাথে বিয়ে দিলে? যা করছি ভালো করেছি, তোর বয়ফ্রেন্ডের রূপ তো দেখিয়ে দিয়ে গেল। ইনায় আর কিছু বলতে পারলো না। ইনায়ের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। ইনায় বলে উঠল, তোমরা এখন যাও তো এখান থেকে, আমাকে একা থাকতে দাও। ইনায়ের আম্মু আব্বু ভাই রাহেলা চৌধুরীর সাথে আরব চলে যেতে নিলে সাথে সাথে ইনায়ের দাদি বলল, এই ছেলে বউ রেখে আমাদের সাথে কেন আসছো? আরব অবাক হয়ে বলল। উনি না, বলো একা থাকবে। আরাফের কথা শুনে দাদি বলল, দূর বকা ছেলে, যাও তুমি গিয়ে থাকো। সবই চলে গেল। আরাফ রুমের ভেতরে প্রবেশ করলো। ইনায় আরাফকে দেখে বলল, তোমার নাম কি? জি, আমার নাম মোহাম্মদ আরাফ ইসলাম। আমার সম্পর্কে জানো তুমি? আমাকে যে বিয়ে করলে, আমি একটা ধর্ষিতা মেয়ে, যার কারণে আমার বয়ফ্রেন্ড আমাকে বিয়ে না করে ছেড়ে চলে গেছে। আমি তো জানি। সব জেনে বিয়ে কেন করলে? তোমার বয়স কত? 16। ইনায় চমকে উঠলো। আরাফের দিকে তাকিয়ে বলল, 16 বছর? এই আমার বয়স কত জানো? না। আমার বয়স 20। ও, 4 বছরের বড়, এটা কোনো ব্যাপার না। কি আবালের মতো কথা বলো! উফ, আব্বু আম্মুর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি যদি একবার জ্ঞানে থাকতাম তাহলে জীবনেও বিয়ে করতাম না। আপনি রেগে যাচ্ছেন কেন? চুপ, কথা বলবে না। ইনায়ের আগে মাথার চুল টানতে লাগলো। আরাফ সাথে সাথে ইনায়ের হাত ধরে বলল, বউ পাগল হইলে নাকি? পাগলরা তো এভাবে চুল ছিঁড়ে টেনে। হাত ছাড়ো। ইনায়া আরাফের হাত ছড়িয়ে দিয়ে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, আল্লাহ, কোন পরীক্ষা আপনি নিচ্ছেন? আমি আর পারছি না। উফ, শেষমেশ কিনা একটা পিচ্চি ছেলে আমার জামাই হইল। ধ্যাত, ভালোই লাগে না। কখন থেকে পিচ্ছি পিচ্ছি করা শুরু করছে? আমি আপনার হাজবেন্ড, আমাকে সম্মান করেন। স্ত্রী হিসেবে জামাইকে এভাবে ছোট করে দেখেন কেন? আরাফের কথা শুনে ইনায় অবাক হয়ে তাকালো। ইনায় বলে উঠল, আই ঘুমাও। ইনায় কথাটা বলে ফ্রেশ হতে চলে গেল। আরাফ খাটে শুয়ে পড়লো। আরাফ বারবার উঠতেও লাগলো আর নামতে লাগলো। আরাফ খাটের উপরে উঠে লাফাতে লাগলো। ইনায় বের হলে আরাফকে লাফাতে দেখে বলল, ও এসব কি করছো? বউ তুমিও আসো, দেখো কত নরম। আসো, লাফাও, অনেক মজা পাবে। আরাফ খাট থেকে নেমে ইনায়কে তুলে দিয়ে বলল, লাফাও বউ। আরাফ ইনায়কে নিয়ে লাফাতে লাগলো। ইনায় আরাফের মুখে হাসি দেখে হুট করে কেন জানি ভালো লাগতে লাগলো। ইনায় হুট করে খেয়াল আসলে আরাফকে থামিয়ে দিয়ে বলল, আরাফ থামো, এইভাবে শব্দ করো না, বাহিরের মানুষ অন্য কিছু ভেবে নিবে। থামো। কিভাবে? আসো তো। করো না, তুমি বুঝবে না, শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। না, আমার এইটা ভালো লাগছে। ইনায় আরাফের কথা শুনে মনে মনে ভাবতে লাগলো, বোকা ছেলে, কেমনে বুঝবে যে শব্দ হচ্ছে? বাহির থেকে কেউ শুনলে ভাববে। ধ্যাৎ। ইনায় আরাফকে ধরে বসিয়ে দিয়ে বলল, তুমি গুড বয় না, এইভাবে কেউ করে? আমি তোমাকে পার্কে নিয়ে যাব, ওইখানে জাম্পিং করার জন্য ট্যাম্পোলিয়ান আছে। সত্যি নিয়ে যাবা? এখন ঘুমাও ভালো ছেলের মতো। ওকে। আরাফ লাফ দিয়ে শুয়ে পড়লো। আরাফ ইনায়ের দিকে তাকালে আরাফ ইনায়কে সরিয়ে দিয়ে বলল, বউ তুমিও ঘুমাও, আমি কি তোমার মাথায় হাত বুলিয়ে দিব? না, দরকার নেই, তুমি ঘুমাও, আমি ঘুমিয়ে যাব। আচ্ছা। আরাফ বাচ্চাদের মতো গালের নিচে হাত রেখে চোখ বন্ধ করে নিল। ইনায়ের সোজা হয়ে শুয়ে পড়লো। ইনায়ের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। ইনায় মনে মনে ভাবতে লাগলো, রনি, এমন কিভাবে করলে? তুমি তোমার বোনের প্রতিশোধ আমার উপর এইভাবে নিলে? আমার সাথে এমন না করলেও পারতে রনি। তোমাকে আমি বিশ্বাস করলাম, ভালোবাসলাম,
আমি তো তোমাকে কতবার বললাম আমার থেকে ভালো কোনো মেয়েকে বিয়ে করে নিও। এতবার বোঝালাম, কে জানতো তোমার মনে এমন শয়তানি বাসা বেঁধেছে? যা করেছো তুমি আমার সাথে মোটেও ঠিক করো নাই। ইনায় কান্না করতে লাগলো। আরব ঘুমের ঘরে ইনায়ের বুকের উপরে হাত গেলে ইনায় চমকে উঠলো। রেগে মারতে যাবে, দেখে আরব ঘুমিয়ে আছে। ইনায়ের হাত আস্তে আস্তে সরিয়ে দিল। আরব ঘুমের ঘরে পা তুলে দিল। ইনায় আরফের মুখের দিকে তাকিয়ে কিছু বলল না। ইনায়া ঘুরে শুয়ে পড়ল। অনেকক্ষণ পর আরফ ইনাকে পেছন থেকে জড়িয়ে ছিল। ইনায় সারা শরীর কেঁপে উঠল। আরফের গরম নিঃশ্বাস ইনায়ের পিঠে লাগতে লাগলো। ইনায় আরফের হাত ধরতে দেখে একদম নরম। ইনায় ভাবতে লাগলো, এই পিচ্চির ফ্যামিলির মানুষই বা কেমন আমার মতো মেয়ের সাথে বিয়ে দিয়ে দিল। আমি তো বিয়ের সময় কল্পনায় ছিলাম, ভেবেছিলাম রনির সাথে বিয়ে হচ্ছে। খেয়াল করলে এই বিয়ে জীবনেও করতাম না। ইনায় কথাগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাগলে আরব দেখে ইনায় নেই। আরব উঠে রুমের চারদিকে চোখ বুলিয়ে দেখতে লাগলো। ইনায় বারান্দা থেকে বের হলে আরবকে দেখে বলল, উঠেছো? আমি ব্রাশ দেই, তুমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। আচ্ছা। ইনায় ব্রাশ করে বের করে দিল। আরব অসমে গেলে ইনায় সবকিছু বুঝিয়ে দিয়ে চলে গেল। আরব ফ্রেশ হয়ে নিল। আরব নিচে চলে গেল। নিচে গিয়ে সোজা রাহেলা চৌধুরীর কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল। সবাই যেন চমকে গেল। ইনায় কিছু বলতে যাবে, রাহেলা চৌধুরী ল্যাপটপে কাজ করতে করতে বলল, ইনায়া মা, মন খারাপ করিস না। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। রাহেলা চৌধুরী কথাগুলো বলে ল্যাপটপ থেকে চোখ সরিয়ে আরবকে দেখে চমকে উঠল। রাহেলা চৌধুরী ধাক্কা দিয়ে সরিয়ে দিল। রাহেলা চৌধুরী বলে ওঠে, এই ছেলে কি করছো? আরব হাতের কোনোতে ব্যথা পেল। আরব কান্না কান্না মুখে বলল, আমাকে এভাবে ধাক্কা দিলেন কেন? আমি আপনার কোলে তো একটু শুয়েছি। বেয়াদব, আমি তোমার ফুপি শাশুড়ি হই। আপনি আমার আম্মু হন। হোয়াট? আরাফ, কি যা তা বলো, এদিকে আসো। ইনায় আরফের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। আরফের ঘড়িতে অ্যালার্ম বাজলে আরব বলে উঠল, হাত ছাড়ো বউ, বাহিরে যাব। আরব বের হয়ে গেল। 15 মিনিট হেঁটে লেকের পাড়ে চলে গেল। আরব কিছুক্ষণ অপেক্ষা করার পর একজন এসে সোজা আরফের কাছে বসে বলল, সরি আমার লেট হয়ে গেছে বাবা, কতক্ষণ ধরে অপেক্ষা করছো? লেট করা আমার একদম পছন্দ না। সরি বাবা। যাই হোক আঙ্কেল, কি বলবেন সেটা বলেন। আমাকে আঙ্কেল বলো না, আমি তোমার আব্বু হই। হোয়াট? হ্যাঁ, এটাও তোমার। আরব গলায় দেখে চেনটা নেই। আরব তাড়াতাড়ি করে হাতে নিয়ে বলল, আপনি কোথায় পেলেন? আমাকে হসপিটালে যেদিন নিয়ে গেছিলে আমার বেডের পাশে ছিল। আমার বেড পাশে ছিল। 2 দিন আগে আমি ডিএনএ টেস্ট করেছিলাম। তুমি আমার ছেলে। ডিএনএ টেস্ট মানে? তোমার মাথার চুল আর আমার চুল দিয়ে টেস্ট করা হয়েছিল, রিপোর্ট এসেছে তুমি আমার সন্তান। ও আচ্ছা, সব বুঝলাম। তুমি আমার সাথে চলো। আমি আম্মুকে পেয়েছি, বাট আম্মু আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তোমার আম্মু মানে? হ্যাঁ, এই যে ছবি উনি। আম্মুর কথা বলবে না, ওর জন্য আমি তোমাকে হারিয়ে ফেলেছিলাম। কিভাবে? আমার উপরে রাগ করে বাপের বাড়ি যাওয়ার সময় ওই গাড়ি অ্যাক্সিডেন্ট করে। ওকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেলেও তোমাকে পাওয়া যায় নাই। সেদিন ওই রেগে না গেলে আজ এমন কিছুই হইতো না। ও আচ্ছা। চলো আমার সাথে। আরব ওর আব্বুর সাথে চলে গেল 4 বছর পর। আরব নিজের দেশের মাটিতে পা রাখলো। আরব চারিদিকে চোখ বুলালে দেখলো ওর আব্বু দাঁড়িয়ে আছে। আরব দৌড়ে গিয়ে ওর আব্বুকে জড়িয়ে ধরল। আরবের আব্বু কপালে চুমু দিয়ে বলল, চলো, তোমার দাদিমা, ফুপিরা, কাজিনরা সবাই তোমার অপেক্ষা করছে। আব্বু, আমি একটা জায়গায় যেতে চাই। কোথায়? আম্মুর সাথে দেখা করতে চাই। আরাফ, এখন না, বাসায় চল। ঠিক আছে। আরব ওর আব্বুর সাথে বের হয়ে গেল। আরব ওর আব্বুকে বলল, আব্বু, আমি একবার যেতে চাই। আমি আমার আগের রূপে ফিরে যাব। তোমাকে কতবার বলবো, আমি ওদের নাম শুনতে চাই না। আব্বু, আমি আমার ওয়াইফের কাছে যেতে চাই। ওরা তোমাকে হয়তো ভুলে গেছে, আর গেলে যাও, দেখো কি অবস্থা। যদি মনে হয় মেয়েটার সাথে থাকা যাবে তাহলে আমাকে জানাও, বাট যদি না থাকা যায় তাহলে ডিভোর্স দিবে। তারপর আমি যাকে বিয়ে করতে বলবো করা লাগবে। ওকে। আরব ওর আব্বুর সাথে কথা বলতে লাগলো। আরব কথা বলতে বলতে বাসায় চলে গেল। আরব বাসার ভিতরে গেলে সবার সাথে কুশল বিনিময় করলো। 4 দিন পর আরব ব্যাগ কাঁধে নিয়ে নিচে নেমে ওর দাদিমাকে বলে উঠল, দাদিমা, আমি 1 মাসের জন্য একটু নিজের মতো করে সময় কাটাবো।
ঠিক আছে দাদু ভাই, আমাকে কাল দিবে কিন্তু। আর হ্যাঁ, ট্যুর এনজয় করো। তা তো অবশ্যই দিব। আচ্ছা, ভালো থাকবেন। তুমি সাবধানে থেকো, নিজের খেয়াল রেখো। আরফ ওর দাদিমার কপালে চুমু দিয়ে বের হয়ে গেল। আরব বের হয়ে নিজের পোশাক পরিবর্তন করে সোজা বস্তিতে চলে গেল। আরব বস্তিতে গিয়ে অবাক হয়ে গেল। আরফ ওর থাকার জায়গাতে গিয়ে দেখে টিন শেড বিল্ডিং বাড়ি। আরব ভেতরে প্রবেশ করতে ওর মামি দৌড়ে এসে আরবকে জড়িয়ে ধরে বলল, বাবা কেমন আসোস? এত বছর পর কোথায় ছিলি? এই বাসা কার মামি? এটা আমাদের বাসা, ভেতরে আয়। আরব ভিতরে গেল। বাসার ভিতরে গিয়ে বসলে আরফের মামা এসে জড়িয়ে ধরলো। আরব দুজনের সাথে কথা বলতে লাগলো। আরফের মামা বলে উঠল, তুই এতদিন কোথায় ছিলি? আমি কোথায় ছিলাম বলতে পারি না। আমি হারিয়ে গেছিলাম। এক ফ্যামিলির কাছে এতদিন ছিলাম। তুই একটাবারও আমাদের সাথে যোগাযোগ করবি না? নাম্বার মুখস্থ ছিল না, কিভাবে কি করব। একবার তো এখানে আসতে পারতি। ওইখানে এক ঝামেলায় পড়ে গেছিলাম। আমাকে পাচার করে দেওয়া হয়েছিল অন্য দেশে। একজনের সাহায্যে দেশে এসেছি। আরফের কথা শুনে ওর মামা মামি অবাক হয়ে গেল। মামা বলে ওঠে, কারা করছে তুই জানোস? ওদের আমি জেলে দিব। বাদ দাও, ওদের চিনি না। আচ্ছা, এত কিছু কেমনে কি? ব্যবসা দিয়েছিলাম, ওই ব্যবসায় আজ অনেক বড় হয়ে গেছে। কিসের ব্যবসা? হোটেল খুলছিলাম, ওই হোটেল এখন চালাচ্ছি। এখানে নাম করা হয়ে গেছে। খুব ভালো। আরাফ তুই এই বাসায় কি চেনস? অল্প অল্প মনে আছে। চল ওই বাসায়, ওরা তোকে অনেক খুঁজছে। আমরা ভেবেছিলাম তুই বেঁচে নাই, না হলে 4 বছরে একবার হলেও খোঁজ পাওয়া যাইতো। মামা, আমাকে নিয়ে চলো। চল। আরফ ওর মামার সাথে বাইকে করে চলে গেল। আরফের মামার কথা থেকে কথা বলতে বলতে যেতে লাগলো। আরফকে নিয়ে ইনাদের বাসার ভেতরে ঢুকলো। আরফ বাইক থেকে নেমে ব্যাগ কাঁধে নিয়ে বলল, কি ব্যাপার, ভিতরে কোনো অনুষ্ঠান হচ্ছে নাকি? বলতে পারতেছি না, কয়েক মাস ধরে যোগাযোগ করা হচ্ছে না, কাজের ব্যস্ততায়। ও আচ্ছা। আরফ ওর মামার সাথে চলে গেল। বাসার ভেতরে ঢুকলো। আরফ মায়ের মামা ভেতরে ঢুকতে আরফ দেখতে পেল 3জন ছেলে জোর করে ইনাকে নাচানোর চেষ্টা করছে। একজন ইনাকে বাজেভাবে স্পর্শ করছে। ইনায় বারবার হাত ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। আর সবাই হাসাহাসি করছে আর নাচ দেখছে। আরফ 1 সেকেন্ড দেরি না করে সোজা 3জনের ভিতরে গিয়ে আরফ সোজা ইনায়ের কোমর ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসলো। 3জন সাথে সবাই অবাক হয়ে গেল। ইনায় অবাক হয়ে তাকালো। আরাফ ইনায়াকে ঘুরিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে নাচতে লাগলো। ইনায় আরাফের দিকে ঘুরে আরাফের মুখে হাত দিল। 3টা ছেলে রেগে বলল, ওই গান থামা। এই ছেলে, এভাবে নাচের ভিতরে ঢুকে পড়লি কেন? এইটা কি ধরনের বেয়াদবি আমাদের মধ্যে এসেছে পড়লে? রাহেলা চৌধুরী ইনায়ের আব্বু আম্মু দাঁড়িয়ে গেল। মামার দিকে তাকাতে মামা ইশারা করলেই 3জন অবাক হয়ে গেল। আরাফ ইনায়ের দিকে তাকাতে ইনায় আরাফের হাত স্পর্শ করে বলে উঠল, এই হাত আমার খুব চেনা, তোমাকে অনেক চেনা চেনা লাগছে। কে তুমি? তোমার স্পর্শ আমার খারাপ কেন লাগছে না? কে তুমি? ইনায়ের কথা শুনে সবাই ভ্রুকুচকে তাকালো। রকি বলে ওঠে, আমাদের সাথে এমন ভাব করলে যেন আমরা তোমার সাথে জোর জবরদস্তি করে নাচছিলাম, আর এখন এই ছেলের হাত চেনা হয়ে গেল। আরাফ ইনায়ের দিকে তাকিয়ে বলল, আমার হাত আপনি চেনেন? ইনায় আরাফের কণ্ঠ শুনে অবাক হয়ে গেল। ইনায়ের সামনের দিকে তাকাতে মামাকে দেখলো। মামা ইশারা করলে ইনায় আরাফকে ঘুরিয়ে ওর গাল 2টা ধরে বলল, আরাফ। জি। ইনায় খুশিতে কান্না করে দিল। ইনায় আরাফকে জড়িয়ে ধরলো। আরাফ ইনায়কে জড়িয়ে ধরলো। ইনায়ের আম্মুর চোখে পানি চলে আসলো। সবাই অবাক হয়ে গেল। আশিকের বউ রাফিয়া বলে উঠল, দেখো তোমার বোনের কাণ্ড, আমার ভাইয়ের সাথে কি ব্যবহার না করলো। আর এখন একটা চেনা নাই জানা নাই সবার সামনে ছেলেটাকে জড়িয়ে ধরে কি খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছে। তোমার বোন আসলে নোংরা একটা মেয়ে। রাফিয়ার কথা শুনে আশিক রেগে গিয়ে বলল, ইনায়া হচ্ছেটা কি? ইনায় আরাফকে ছেড়ে দিল। আরাফ ইনায়ের হাত ধরে বলল, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? কিছুজন সালামের উত্তর নিল। আশিক অবাক হয়ে বলল, আরাফ। জি ভাইয়া। আশিক রেগে আরাফের কাছে এসে সজোরে ঘুষি মারলো। আরাফ সাথে সাথে পড়ে গেল। আরাফের ঠোঁট কেটে রক্ত পড়তে লাগলো। সবাই লাফ দিয়ে উঠে পড়লো। ইনায়ের আব্বু বলল, আশিক, কি করছিস? এই তুই এত বছর পর কোথা থেকে আসলি? এখানে এত বছর পর কেন এসেছোস? ভাইয়া থামো। চুপ কর, সামনে থেকে সর।
ওকে আমি মেরে ফেলবো। 5 বছর পর কি দেখতে এসেছে ওই? আশিক আরবকে ধরে আরেকটা ঘষি মারল। ওই 3 জন ছেলে বলে উঠল, ভাইয়া কে এই ছেলে? আমরা ধরবো নাকি? আমাদের হাতে ছেড়ে দাও, আমরা দেখে নিচ্ছি। রকি কথাগুলো বলে আরবকে মারতে যাবে। আরব সাথে সাথে রকির হাত ধরে মোচড় দিয়ে বুকে একটা থাবা মারলে সাথে সাথে রকি পড়ে গেল। সবাই যেন অবাক হয়ে গেল। রকিকে সবাই ধরলো আর 2 জন ভয়ে পিছিয়ে গেল। আরব বলল, ভাইয়া আমাকে কিছু বলার সুযোগ দেন। আশিক, তোমার সামনে আমার ভাইকে এভাবে মারলো আর তুমি এভাবে তাকিয়ে দেখছো কি? আমার ভাইকে ওর গায়ে হাত তুলতে বলছিলাম কি? আমি বুঝে নিব ব্যাপারটা, ওর নাক গলাতে বলছি নাকি? আর তোকে কি সুযোগ দিব বল? বাবা, ওকে পাচার করে দেওয়া হয়েছিল। ওই যে বেঁচে আছে, এখানে ফিরে এসেছে, এটাই অনেক কিছু। মামার কথা শুনে সবাই থমকে গেল। ইনায়া আরবকে ধরে বলল, কি তোমাকে পাচার করে দেওয়া হয়েছিল? আমি এখানে এসেছি, এতে কি আপনারা খুশি হন নাই? ওকে থাকেন, আমি চলে যাচ্ছি। আরব ব্যাগ তুলে চলে যেতে নিবে, সাথে সাথে আশিক হাত ধরে বলল, ইনায়া ওকে নিয়ে রুমে যা। আমার ভাইকে মারলো আর তুমি ওকে নিয়ে রুমে যেতে বলছো? কে এই ছেলে? আমার হাজবেন্ড। রাফিয়ার কথা শুনে সবাই চোখ বড় বড় করে তাকালো। রকি বুকে হাত দিয়ে উঠতে উঠতে বলল, এই ছেলে তো আমাদের ছোট হওয়ার কথা। ওর শরীরে যে শক্তি। কাজ করে খাওয়ার শরীর এইটা, আর হাত সামলিয়ে রাখেন। আরব কথাগুলো বলে ইনায়ের সাথে চলে গেল। আরফের চোখে চাহনি দেখে রাহেলা চৌধুরী ভাবতে লাগলো, আগের আরাফ আর এই আরাফে অনেক পরিবর্তন। ছেলেটা যদি পচার হয়ে থাকে, ওকে দেখে তো মনে হচ্ছে না। রাহেলা চৌধুরী ভাবতে লাগলো। ওদিকে আরফ ইনায়ের সাথে রুমে গেল। আরব খাটে বসতে ইনায় আরফের দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ। কেন? হুট করে এসেছে আমাকে নিজের কাছে টেনে নেওয়ার জন্য। আমার অসহ্য লাগছিল, ওইখান থেকে আসতে চাইছিলাম, কিন্তু জোর করে আমাকে ওইখানে আটকিয়ে রেখেছিল। কিছু বলতেও পারছিলাম না বলে ঝামেলা করতো ভাবি। বুঝলাম, আমার বউকে অন্য এক পুরুষ স্পর্শ করবে, সেটা মেনে নেওয়ার মতো ভালো মানুষ আমি না। বাহ, তোমার কথার ধরন একদম চেঞ্জ। 4 বছরের পরিবর্তন হয়ে গেছো। তোমাকে চেনা যাচ্ছে না। দাড়িতে তোমাকে বেশ সুদর্শন লাগছে। ধন্যবাদ, আপনি অনেক শুকিয়ে গেছেন। কই গেছেন? তোমাকে কারা পাচার করেছিল আর তুমি কোথায় ছিলে? ওদের চিনি না, কিন্তু আমি ওইখান থেকে পালিয়ে গেছিলাম। আমাকে একজন ফ্যামিলি দেখে শুনে রাখছিল, আমি ওইখানে থেকেছি। তোমার কোনো খোঁজ খবর ছিল না? একবার তো তুমি তোমার মামার সাথে যোগাযোগ করতে পারতে। আমার কারো নাম্বার মুখস্থ ছিল না, আর ভয়ে ভয়ে সময় কেটেছে। এখন আর কাউকে ভয় পাই না, এখন আমি একা চলতে শিখে গেছি। বুঝতে পারছি, যেভাবে রনিকে মারলে আমি তো অবাক হয়ে গেছি। এক পলকে কিভাবে মারলে? স্বপ্ন মনে হচ্ছে। তাই? তোমার ঠোঁট দিয়ে তো রক্ত পড়ছে। ওয়েট করো, আমি পরিষ্কার করে দেই। ইনায় ফার্স্ট এইড বক্স বের করে আরফের পাশে বসলো। আরফের মুখে তুলো দিয়ে পরিষ্কার করতে গেলে আরফ মুখ সরিয়ে নিল। ইনায় হেসে বলল, অনেক সাহসী হয়ে গেছো, পরিষ্কার করে দাও। একটু তো জ্বালা করবে। ওইটা একটু ভয় লাগে। চোখ বন্ধ করো, আমি তাড়াতাড়ি করে স্যাভলন দিয়ে মুছে দেই। আরব চোখ বন্ধ করে ইনায়ের দিকে মুখটা এগিয়ে দিল। ইনায়ের কাছে মুখ দিলে ইনায়ের নিঃশ্বাস ঘন হয়ে যেতে লাগলো। ইনায় আরফের দিকে তাকিয়ে থাকতে লাগলো। আরব চোখ খুলতে ইনায় তাড়াতাড়ি করে পরিষ্কার করে স্টিকার ব্যান্ডেজ লাগিয়ে দিল। আরফ ইনায় ঠোঁটের দিকে তাকালো। আরফ ইনায় ঠোঁটের দিকে ঠোঁট এগিয়ে নিতে যাবে, সাথে সাথে ইনায় মুখটা সরিয়ে নিয়ে বলল, বড় হয়ে গেছো। ইনায়ের কথা শুনে আরফ হেসে দিয়ে বলল, 20 বছরে পা দিয়েছি, এখন ছোট থাকার কথা ছিল নাকি? না তা না, যাই হোক তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। সমস্যা নাই, আমি খাবো না কিছু। থাকো, নিয়ে আসি। ইনায় চলে যেতে নিলে আরফ ইনায়ের হাত ধরে ফেললো। ইনায় কেঁপে উঠলো। ইনায় বলে উঠলো, ছাড়ো। বসেন, আমার পাশে খাবার পরে খাওয়া যাবে। আপনাকে দেখি না 4 বছর ধরে। আরফের কথা শুনে ইনায় পাশে বসলো। ইনায় আরফের দিকে তাকিয়ে বলল, আরাফ, তুমি আমার থেকে ডিভোর্স নিবে না। ডিভোর্স নিব মানে? এখন তুমি সব বোঝো, জানো। এখন তুমি চাইলে আমাকে ছেড়ে দিতে পারো। তুমি সুদর্শন যুবক, তোমার পেছনে কত মেয়ে লেগে আছে। হয়তো তার ভেতরে একজন অবশ্যই তোমার পছন্দ হয়েছে। আমার মনে হয় আমার মতো ধর্ষিতা সিনিয়র মেয়ে
তোমার পছন্দ হওয়ার কথা না। ও আচ্ছা, আপনি তাহলে গণক, আগে থেকে সবকিছু জানেন? গণক হতে হবে না, এইটা স্বাভাবিক বিষয়, বোঝাই যায়। তোমার জায়গায় আমি থাকলে আমিও তাই করতাম। বুঝলাম, বাট আমি আসার পর যে মানুষটা আমার হাত স্পর্শ চেনা লাগে, আমাকে আরাপ জানার পর আমাকে সবার সাথে জড়িয়ে ধরে খুশিতে কান্না করতে পারে, সেখানে বোঝা যায় আমার প্রতি তার কতখানি ভালোবাসা। আমাকে চেনার আগে আমি তার কাছে ছিলাম না, তারপর সেই আমাকে স্বামী হিসেবে মেনে নিয়ে আমার অপেক্ষা করে গেছে, সেখানে আমি কিভাবে তাকে ছেড়ে দেওয়ার কথা চিন্তা করব? আরাফ, আবেগ দিয়ে জীবন চলে না। আমি জানি আমি তোমার যোগ্য না, তাই আবেগ দিয়ে কোনো কথা বলো না। আচ্ছা, কে কার যোগ্য সেটা আপনি খুব ভালো করে জানেন দেখছি, কিন্তু কথা, আমি তো আপনার নখেরও যোগ্য না। আমি বস্তির একটা ছেলে, যার বাবা মায়ের কোনো খোঁজ নাই, কেমন সন্তান তাও জানেন না। আমাকে যে বস্তি থেকে রাজপ্রাসাদে থাকার জায়গা হয়েছে, সেখানেই তো আমার সৌভাগ্য। পড়াশোনা করো, ভালো চাকরি করবে। পড়াশোনা করলে, ভালো চাকরি করলে এসব কোনো ব্যাপার না। আর আজ টাকা আছে, কাল নাও থাকতে পারে, কিন্তু জীবনসঙ্গী সারা জীবনের জন্য। যাকে পছন্দ হয় না তার সাথে আবেগ দিয়ে সংসার করা যায় না। কিছুদিন গেলে অশান্তি, একে অপরকে ভালো লাগবে না। শুধু শুধু ঝামেলা না করা ভালো। তুমি আমাকে ছেড়ে দিও। এখন তোমার মামাও মোটামুটি ভালো পর্যায়ে আছে। তুমি পড়াশোনা শুরু করো, ভালো কিছু করবে। আর সুন্দর অল্প বয়সের মেয়ে দেখে বিয়ে করে নিও, ওটাই সব থেকে বেস্ট কাজ হবে। ইনায়ের কথা শুনে আরাপ পানির গ্লাসে ঢেলে ইনায়ের দিকে ধরে বলল, নেন পানি খান। অনেক সুন্দর কথা বলছেন। সুন্দর কথাগুলো বলতে গিয়ে নিশ্চয়ই আপনার পিপাসা পেয়েছে। আরাফের কথা শুনে ইনায়ের ফ্রুকুচকে তাকালে আরাফ নিজেই পানি খেয়ে বলল, থাক, আমি খেয়ে নিলাম। আপনার কথা শুনে আমার পিপাসা লেগে গেছিল। আমি মজা করছি না, আমি সিরিয়াসলি কথাগুলো বলছি। আমি বুঝেছি, আমি যাই করি না বা যাই বলি না কেন, আপনার মনে হবে আমি আবেগে এইসব করছি, তাই আমি আপনাকে কিছু বলবো না। আপনার যেটা ভালো লাগে তাই করেন। বাই দ্য ওয়ে, আমি আপনাদের কলেজে ভর্তি হব। তুমি পড়াশোনা করছো? হ্যাঁ, যাদের কাছে ছিলাম ওনারা ভর্তি করেছিল। কোন ক্লাসে? অনার্সে দ্বিতীয় বর্ষে ভর্তি হব। ওকে, সার্টিফিকেট থাকলে করে দেওয়া যাবে। তোমার পড়া দেখি ভালোই এগিয়েছে। বয়স অনুযায়ী ঠিক আছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, পোশাক চেঞ্জ করেন, এভাবে থাকবেন নাকি? চেঞ্জ করব। ইনায়ের কথা শেষ করতে ইনায়ের আব্বু আম্মু আশিক রাহেলা চৌধুরী আসলো। আরে বসা থেকে উঠলো। ইনায়ের আব্বু বলল, তোমার মামার থেকে অনেক কিছু শুনলাম। তোমার কি একটুও মনে নাই কারা এই কাজ করছে? না। তোমাকে কারা বাঁচিয়েছিল? তারা এখন কোথায়? দেশের বাহিরে। ওই যে কল দিয়েছে। আরব কল রিসিভ করলো। আরব কথা বলতে লাগলো। আরব সবার সাথে পরিচয় করে দিতে লাগলো। রাহেলা চৌধুরী কথা বলতে লাগলো। আরব ভাবতে লাগলো, আব্বু ঠিক বলছিল, সবাইকে বোকা বানানো গেলেও আপনাকে যাবে না। ভাগ্য ভালো, সব আব্বু আগেই রেডি করে রাখছে। আর কত কি যে করা লাগবে। রাহেলা চৌধুরী কথা বলা শেষ করে আরাফের কাছে ফোন দিল। আরব কিছু কথা বলে ফোনটা কেটে দিল। আরাফের দিকে তাকিয়ে রাহেলা চৌধুরী বলল, তোমার ভাগ্য ভালো, ওনাদের মতো ভালো মানুষ পেয়েছিলে। সব আল্লাহর অসীম দোয়া। তুমি চিন্তা ভাবনা কি নিলে? তোমার তো এখন টাকা পয়সার অভাব নাই, তোমার সব খরচ তারা চালায়। তোমাকে দেখি অনেক ভালোবাসে। তাহলে আমার ভাতিজিকে ছেড়ে দেওয়ার জন্য এসেছো নাকি? সময় বলে দিবে কি জন্য এসেছি। এখন কোনো কিছু বলবেন আবেগ। সো এইসব কথা শোনার মুড আপাতত আমার নাই। ভালো পরিবর্তন হয়েছ, কথাবার্তা সবকিছু চেঞ্জ। বড় হয়েছি, দেশের বাহিরে থাকছি, ব্যাপারটা অন্যরকম। বুঝলাম। যাই করো তাড়াতাড়ি করো, আমরা কোনো জোর করব না তোমাদের। তার জন্য ধন্যবাদ। আর কেউ কিছু না বলে চলে গেল। আরব অসমে গিয়ে ফ্রেশ হয়ে আসলো। ইনায় আলমারি থেকে পোশাক নিয়ে অসমে গিয়ে ফ্রেশ হয়ে পোশাক পরিবর্তন করে নিল। আরব খাটে শুয়ে পড়লো। ইনায় আরফের দিকে তাকিয়ে বলল, আরফ, তোমার বাসর রাতের কথা মনে আছে? না, কেন? তুমি বাসর রাতে এই খাটে কিভাবে লাফাচ্ছিলে, সাথে আমাকে নিয়েও। সেই দৃশ্যটা আমার চোখে ভাসলে আমার অনেক হাসি পেত। তাই? আবার লাফাবো নাকি? না, আমার খাট ভেঙে যাবে। আমি খাট চেঞ্জ করি নাই, তোমার এই খাটে স্মৃতি ছিল জন্য। ইনায়ের কথা শুনে আরব মুখে হাসি ফুটে উঠলো। আরব ফোন থেকে মুখ সরিয়ে ইনায়ের দিকে তাকিয়ে বলল,
তাহলে বুঝতে পারছেন আপনি আমাকে অল্প হইলেও ভালোবাসেন। না। ওকে মেনে নিলাম। যাই হোক, রেডি হন, বের হব। কোথায় যাবে? হাঁটতে যাব। লেকের পাড়ে যাবে? হুম। ওকে, আমি আসছি। এনে চলে গেল। আরাফ খাট থেকে নেমে ওর দাদিমাকে কল দিল, বারান্দায় গিয়ে কথা বলো। এনে রেডি হলে বারান্দায় আসলো। আরাফ সাথে সাথে কলটা কেটে দিল। আরাফ পিছনে ঘুরে বলল, আপনাকে অনেক সুন্দর লাগছে। আরাফ ইনায়কে এগিয়ে যেতে ইনায় দেয়ালের সাথে পিঠ ঠেকে গেল। আরাফ ইনায়ের অনেকটা কাছে গেলে ইনায় চোখটা বন্ধ করে নিল। আরাফ ঠোঁটের দিকে যেতে ইনায় ঠোঁট জোড়া নড়তে লাগলো। আরাফ ইনায়ের অবাক করে দিয়ে কপালে চুমু দিল। ইনায় চোখ খুলে ফ্রুকুচকে তাকালো। আরাফ বলল, চলো। আরাফ সামনে এগিয়ে গেলে ইনায় পেছন থেকে মারতে গিয়েও মারল না। আরাফ আয়নায় দেখলো, মিটি মিটি হাসলো। ইনায় অনেকটা কাছে আসাতেই আরাফ সাথে সাথে পিছনে ঘোরে, মাথার পিছনে ধরে ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। ইনায় চোখ বড় বড় করে গেল। 3 মিনিট পর আরাফ ছেড়ে দিল। আরাফ ঠোঁট মুছতে লাগলে ইনায় নিঃশ্বাস ফেলতে ফেলতে বলল, ফাজিল ছেলে কোথাকার। আরাফ এসে ইনায়কে কোলে তুলে নিল। ইনায় লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। ইনায় বলতে লাগলো, কি করছো? আমাকে নামিয়ে দাও, নিচে সবাই আছে। আছে, তাতে আমার কি? আমি কি অন্যজনের বউকে কোলে নিয়েছি নাকি? আমার বউকে আমি নিয়েছি। আরাফের কথা শুনে ইনায় লজ্জায় আরাফের দিকে তাকিয়ে ভাবতে লাগলো, উফ, এই ছেলে কত রোমান্টিক হয়েছে। আমার তো লজ্জায় মাটির নিচে মিশে যেতে ইচ্ছে করছে। আরাফ ইনায়কে নিয়ে নিচে নামলে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকলো। আরাফ একজনকে দেখে ইনায়কে নামিয়ে দিল। আরাফ কিছু বলার আগেই সামনে থাকা ছেলেটা সোজা দৌড়ে এসে আরাফকে থাপ্পড় মেরে দিল। আরাফ নিজেও থাপ্পড় মেরে দিল। ইনায় কিছু বলতে যাবে, সাথে সাথে ছেলেটা আরাফকে জড়িয়ে ছড়ে বলল, শালা জোরে হয়ে গেল না? হি হি, একটু জোরে হয়েছে মনে হচ্ছে। 4 বছর পর তুই এসেছিস, আমার সাথে কোনো যোগাযোগ নাই। আরাফ ছেড়ে দিয়ে হেসে ইনায়কে বাহুর সাথে জড়িয়ে নিয়ে বলল, আরে তোর সাথে দেখা করতে যাচ্ছিলাম আমার বউকে নিয়ে। আরাফের কথা শুনে রাকিব অবাক হয়ে গেল। রাকিব বলে ওঠে, হোয়াট? এনায়া আপু তোর বউ মানে? হুম, আমার ওয়াইফ। তুই চেনস? আর এখানে কি করস? ওই তো আমার কাজিন। আরাফ অবাক হয়ে গেল। আরাফ রাকিবকে আরেকটা থাপ্পড় মেরে বলল, শালা তুই নিজেই আমার শালা, আমাকে শালা বলে আরেকটা খাবি? আরাফের কথা শুনে রাকিব গালে হাত দিয়ে বলল, শালা তুই আপুকে কেন বিয়ে করছস? শালা আমার আগেই সন্দেহ হয়েছিল। হুট করে আমার ফ্রেন্ড আরাফ হারিয়ে গেল, আবার তার হাজব্যান্ড আরাফও হারিয়ে গেছে। বাট এখন দেখি আমার সন্দেহ একদম ঠিক। ওইসব বাদ দে, অনেক সুন্দর সন্দেহ করছো। এখন বের হব, যাবি নাকি? না, আপুকে সময় দে। আপু তোকে অনেক মিস করছে। তোর ওয়াইফ হিসেবে উনি এতদিন ধরে আছে, ওনাকে তো বিয়ে দেওয়ার চিন্তাই ছিল। ওনার বিশ্বাস ছিল তুই ফিরে আসবি। আরাফ বেশ অবাক হলো। ইনায় চুপ করতে ইশারা করতে লাগলো। আরাফ বলে উঠল, বুঝলাম, বাট এখানে থাকবি তো নাকি? তুই আসোস আর আমি থাকবো না, এটা হয় নাকি? বাহ বাহ রাকিব, কিছু শুনলাম। রাকিব লজ্জা পেয়ে গেল। রাফিয়া বলে উঠল, তোমাকে কতবার বলছি থাকতে, কোনোদিন তো রাজি হও নাই, আর আজ কিনা নিজে থেকেই থাকতে চাইছো। আমার দুলা ভাইয়ের সাথে আমার বেস্ট ফ্রেন্ড, এখানে আর আমি কিনা চলে যাব, অসম্ভব। রাকিবের কথা শুনে আরাফ হেসে দিল। রাফিয়া রাগ হলে কিছু বলল না। আরাফ বলে উঠল, ওকে থাক, 10টার আগে ফিরে আসবো। তুই ঘুমিয়ে যাস না, সারা রাত আড্ডা দিব। ধুরশালা, আজকে না, আজ আমার বোনকে সময় দে। রাকিব, ফাজিল হয়ে গেছস তাই না? মানে আপু, তুমি কিন্তু সম্পর্কে ভাবিও হও, তাই আমার কথা তো ধরলে চলবে না। ইনায় গান ধরতে যাবে, আরাফ সাথে সাথে ইনাকে কোলে তুলে চলে যেতে লাগলো। রাকিব বলে উঠল, ওই বাইক নিয়ে যা। রিক্সা নিয়ে ঘুরবো। বাইকে যা, বাকি কিছু বলবো না। এখানে আম্মু খালামুনি মামিরা আছে, তাই ভদ্র হয়ে গেলাম। ওই আন্টি কোনটা রে? জামাই বাবা, আমি। আসসালামু আলাইকুম আন্টি, আপনার 2বার কলে কথা হয়েছিল, মনে আছে কি আপনার? হ্যাঁ, মনে আছে। রাকিব তোমার কথা ভেবে কত যে কান্না করেছে, তোমাকে ওই অনেক মিস করেছে। আমি জানি, এখন আর হারাবো না। আচ্ছা আন্টি, পরে কথা হবে। আরাফ চলে গেল। রকি রাগে হাত মুছো করে নিল। রিক্সা নিয়ে ইনায়কে বসিয়ে দিল। দুজন রিক্সায় ঘুরতে লাগলো। লেকের পাড়ে বসে থাকতে লাগলো। পানিতে পাথর ছুটতে লাগলো। ইনায় বলে ওঠে,
আজকের দিনটা আমার লাইফের বেস্ট সময় ছিল। আমি আজকের মতো এত খুশি হই নাই কখনো। তোমার সাথে প্রতিটা মুহূর্তে আমি যতটাই হেসেছি, কাল রাত্রির পর থেকে আর হাসি নাই এতটা। আচ্ছা, আপনার সাথে এমন কাজ কে করছিল সেটা কি জানেন? কে করছে? রনির প্ল্যান ছিল ওর বন্ধুদের নিয়ে এইসব করেছিল। হোয়াট? এসব কি বলেন? ঠিক আছে, আমি যখন জানি, আমার কানকে আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমার ওর সাথে প্রথমে পড়তো না, আমাকে অনেক ডিস্টার্ব করতো। একবার ওকে অপমান করেছিলাম, সেটা প্রতিশোধ নিয়েছে। আর ওর বোনের সাথে আশিক ভাইয়ের রিলেশন ছিল। ওর বোন 12 ভাতারি ছিল, অন্যদের থেকে ধোকা খেয়ে ভাইয়ার কাছে আবার ফিরে আসতে চেয়েছিল, ভাইয়ার নেয় নাই। এইটাতে ওর বোন আত্মহত্যা করতে নিয়েছিল। 2 রাগ আমার উপরে খাটায়। মানুষ কতটা জঘন্য হতে পারে! ওকে পুলিশে দেন নাই? দিয়েছি। আমি থাকলে ওকে খুন করতাম। যাই হোক, আমি তোমাকে একটা কথা বলবো। কি কথা? থাক, এখন কিছু বলবো না, পরে সবার সাথে সময় হইলে বলবো। কি কথা বলো? কিছু না। আচ্ছা, বাসায় চলো, তোমার শীত লাগছে মনে হয়। চলো, ঘুমও পাচ্ছে। আরাফিনাকে নিয়ে রাস্তায় চলে গেল, রিক্সা নিয়ে চলে গেল। আরাফিনাকে বাহুর সাথে জড়িয়ে নিল। ইনায়া আরাফের দিকে তাকিয়ে থাকতে লাগলো আর ভাবতে লাগলো। আমার ভাবতে অনেক অবাক লাগছে, এত সুদর্শন ছেলে আমার হাজবেন্ড। ভার্সিটির কেউ তো বিশ্বাস করবে না। কি ব্যাপার, এভাবে তাকিয়ে কি ভাবেন? সত্যি করে বলো তো, কয়টা মেয়ের সাথে রিলেশন করছো? 100টা। আরাফের কথা শুনি ইনায় মোট অফ হয়ে গেল। ইনায় কিছু বলল না। ইনায় আরাফের হাত ছড়িয়ে দিতে লাগলো। আরাফ ফিক করে হেসে বলল, আরে শুনেন, 100 প্রথমের 1 বাদ দিলে কত থাকে? 99টা। ধ্যাত, আমি ভিতর থেকে বাদ দিয়ে বলি নাই। আমি 100 প্রথমে যে 1 আছে ওইটা বাদ দিলে লাস্টে 2টা 00 আছে, সেটার কথা বলছি। বিশ্বাস হয় না। আমার মাথায় আছে যে আমার একটা সুন্দরী বউ আছে, তাই প্রেম করার কোনো দরকার নাই। পাম দিচ্ছ? যেইটা মনে করো। তাহলে পাম দিচ্ছ? রুমে চলেন, পাম দিচ্ছি নাকি কি দিচ্ছি বুঝিয়ে দিব। আরাফের কথা শুনে রিক্সাওয়ালা মামা হাসতে লাগলো। ইনায় লজ্জা পেয়ে গেল। আরাফ হাসি দিয়ে বলল, মামা। আরাফের কথা শুনে মামা বলল, জি মামা, বাসা এসে গেছে। দুজন নামলো, আরাফ ভাড়া দিল। রিক্সাওয়ালা চলে গেল। ইনায় আরাফকে মারতে লাগলো আর বলতে লাগলো, ছি, তুমি এত ফাজিল। আর আমি কি করলাম মামা? যদি উল্টাপাল্টা ভাবে সেখানে আমি কেমনে ঠেকাবো? ইনায় আরাফের কথা শুনে লজ্জায় রেগে মারতে যাবে, আরাফ দৌড়ে ভেতরে চলে গেল। ইনায় আরাফের পেছন পেছন দৌড়াতে লাগলো। আরাফ সোজা ইনায়ের কোমর ধরে ঠোঁট জোড়া বসিয়ে দিল। ছাদের উপর থেকে কিছুজন বলে উঠল, রোমান্টিক কাপল, আমরা ওপরে, আমরা দৃশ্য দেখতে পারছি। দুজন তাড়াতাড়ি করে দূরে সরে গেল। ইনায় লজ্জায় উপরের দিকে তাকাতে আরাফ দেখে সবাই উপরে। রাকিব বলে উঠল, উপরে আয়। দুইজন বাসার ভেতরে গেল। ইনায় লজ্জায় বলে ওঠে, হুটহাট করে এইভাবে কিস করবে না তো। ঠিক আছে, কিস করব না, চুম্মা দিব, তাহলে হবে? আরাফের কথা শুনে ইনায় ভ্রু কুচকে তাকালে ইনায় বলে উঠল, আল্লাহ, এই ছেলে এত ফাজিল কেমনে হইল? কিউট বাচ্চা থেকে ফাজিল হয়ে গেছে। আরাফ আবার ঠোঁট এগিয়ে নিতে যাবে, ইনায়ের সাথে সাথে উপরে চলে গেল। আরাফ হাসতে লাগলো। ইনায় রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল, পোশাক চেঞ্জ করে ছাদে চলে গেল। আরাফ ফ্রেশ হয়ে ছাদে গেলে আরাফ ছাদে উঠতেই রাকিব বলে উঠল, ভাই এদিকে আয়। আরাফ রাকিবের সাথে এক সাইডে চলে গেল। আরাফ রাকিবের সাথে কথা বলতে লাগলো আর হাসাহাসি করতে লাগলো। ইনের সবার সাথে কথা বলতে লাগলো আর চোখে আরাফকে দেখতে লাগলো। ইনের কাজিন রাইসা বলে উঠল, এভাবে আর চোখে না তাকিয়ে কাছে গেলেই তো পারিস, জামাইকে দেখি চোখে হারিয়ে ফেলছিস। রাইসার কথা শুনে সবাই হাসতে লাগলো। ইনের লজ্জা পেয়ে গেল। তুলি বলে উঠল, দুলা ভাই এদিকে আসেন, আপনার বউয়ের আপনাকে দেখতে সমস্যা হচ্ছে। তুলি কথা শুনি ইনায় লজ্জায় মারতে যাবে। তুলির সাথে সাথে লাফ দিয়ে উঠল। সবাই হেসে বলল, ইনায় তো দেখে জামাইকে চোখে হারাচ্ছে। জামাই বাবা চলে আসো। সবাই হো হো করে হেসে দিল। রাকিব আরবকে টেনে নিয়ে আসলো। আরবকে ইনায়ের পাশে বসিয়ে দিলে ইনায় উঠে রাহেলা চৌধুরীর কাছে গিয়ে বসে পড়ল। সবাই ভ্রুকুচকে তাকালো। তুলি বলল, যাক বাবা, এতক্ষণ চোখে হারাচ্ছিল আর এখন কাছে নিয়ে এসেছে, দিল দূরে সরে গেল। আমার মতো জামাই তোর কপালে পড়লে বুঝতি। আমার পেছনে না লেগে নিজের কাজ কর। আরফের চোখ বাচ্চা মেয়েটার দিকে গেল। আরফ রাফিয়াকে বলল,
ভাবি বাবুকে দেন। এমনিতেই কান্না করছে, আবার তোমার কাছে দিয়ে আরো কান্না করুক। আমার কাছে দেন, ওর কি দরকার আমি জানি। আরব জোর করে নিল। আরব বাচ্চাটাকে কোলে নিয়ে উপরের দিকে করে কথা বলতে লাগলো। বাচ্চাটা খিলখিল করে হাসতে লাগলো। সবাই অবাক হয়ে গেল। আরব বাচ্চাটাকে নিয়ে হাঁটতে লাগলো আর কথা বলতে লাগলো। তুলি বলে উঠল, বাহ, বাচ্চা সামলাতেও পারে, তাহলে তাড়াতাড়ি বাচ্চা নিয়ে নিস, তোর জামাই সামলিয়ে নিতে পারবে। এনে লজ্জায় বলে ওঠে, তুলির বাচ্চা, চুপ করবি? বড়দের চোখে দেখোস না নাকি? কে বড় খালামণি, আর মামা ছাড়াই সবাই ফ্রি। মামা নিজের কাজে ব্যস্ত, ওইসব শোনার টাইম নেই তার। খালামণি ধমক দিও না। আমি কিছু শুনতে পারছি না। রাহেলা চৌধুরীর কথা শুনে সবাই হাসতে লাগলো। ইনায় অবাক হয়ে তাকালো। মামি বলে ওঠে, শোনো, এত লজ্জা পেও না, আমরা আজ অনেক খুশি, তোমার মুখে হাসি দেখতে পেয়েছি আমরা। তোমাকে আজকের মতো এত খুশি আমরা দেখেছি বলে মনে পড়ে না। আমাদেরও ভালো লাগছে আমাদের সন্তানদের ভালো থাকতে দেখতে। মামি ইনে ইমোশনাল হয়ে জড়িত হলো। রাফি আরাফের দিকে তাকিয়ে থেকে ভাবতে লাগলো, বাবু কিভাবে ওর সাথে হাসছে? এমন ভাব মনে হচ্ছে দুজন একে অপরকে কত আগে থেকে চেনে। কিভাবে ছেলেটার সাথে কথা বলার চেষ্টা করছে? রাফি কথাগুলো ভাবছিল। আশিক আস্তে আস্তে বলল, ওদের দেখে মনে হচ্ছে একে অপরকে কত আগে থেকে চেনে, তাই না? দেখো বাবু কিভাবে কথা বলার চেষ্টা করছে। ইনে আরবকে দেখতে লাগলো আর সবার সাথে গল্প করতে লাগলো। অনেকক্ষণ পর বাবু ঘুমিয়ে গেল। আরব বলল, ভাবি ঘুমিয়ে গেছে? ধন্যবাদ ভাই। এভাবে ধন্যবাদ দিয়ে ছোট করেন না, আমি তো ওর মামা হই। সরি ভাই। আরব বাবুকে কোলে দিয়ে হাম তুলতে তুলতে বলল, আমার অনেক ঘুম পাচ্ছে, আমি গেলাম। আপনারও মনে হয় ঘুম পাচ্ছে? আরবের কথা শুনে সবাই হাসতে লাগলো। আরব চলে গেলে তুলি বলে ওঠে, যা যা, তোর ঘুম পাচ্ছে মনে হয়। ইনায়কে ঠেলে পাঠিয়ে দিল। ইনায় বলল, দূর, আমার ঘুম পায় নাই। যাও আপু, আমার বন্ধুর ঘুম পাচ্ছে। সবাই ঠেলে পাঠালে ইনায় লজ্জায় চলে গেল রুমে। রুমে গেলে দেখে আরব শার্ট খুলছে। আরবকে দেখে পিছনে ঘুরে তাকালো। আরব ইনায়কে দেখে আস্তে আস্তে কাছে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরল। ইনায় নিঃশ্বাস ঘন হয়ে যেতে লাগলো। ইনায় চোখটা বন্ধ করে নিল। ইনাকে ঘুরিয়ে আরব দরজা লাগিয়ে দিল। ইনায় কিছু বলার আগে আরব ইনায়কে কোলে তুলে নিল। ইনায় আরবের বুকের দিকে তাকাতে ইনায় হাত রাখতে আরব খাটে শুয়ে দিল। ইনায়ের দিকে এগিয়ে যেতে লাগলো। ইনায়ের মুখে হাত দিতে আরব বলে উঠল, সময় আরো লাগবে নাকি? আমার বেশি লজ্জা লাগছে। প্রস্তুত না আপনি? না মানে? ওকে। আরব সরে যেতে নিবে সাথে সাথে ইনায়ের শার্ট ধরে টান দিয়ে নিচে ফেলে ঝাঁপিয়ে পড়ল। আরবের মুখে হাসি ফুটে উঠল। আরব ইনায়ের সাথে তাল মিলিয়ে আদর করতে লাগলো। দুজন একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ল। দুজন আদর করতে ব্যস্ত হয়ে গেল। অনেকক্ষণ আদর করতে করতে ইনায়া ক্লান্ত হয়ে আরবকে টান দিয়ে নিচে শুয়ে দিয়ে ওর বুকে শুয়ে পড়ল। আরফের বুকে দুষ্টমি করে হালকা করে কামড় দিল। আরফ লাফ দিয়ে উঠল। আরফের দিকে ইনায়া তাকালে ইনায়ের হাসি মুখ দেখে আরফও হেসে বলল, আমি দিব নাকি? যা ফাজিল। হাহা, ঘুমাও। আগামীকাল আমাকে সকালে বের হতে হবে। কোথায় যাবে? তোমার কলেজে যেতে পারি। ও আচ্ছা, ভর্তি হতে যাবে? ওকে, আব্বুকে বলবো, আব্বু করে দিবে। দরকার নাই এসব বিষয়ে আঙ্কেলকে জড়ানোর। আমার ওই বাবা তো দেশি মানুষ ছিল, এখানে লোক আছে। ও আচ্ছা। আরফ ইনায়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ঘুমাও। ইনায়া আরফের বুকে মাথা দিয়ে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে আরফ উঠে ইনাকে ডাক দিয়ে বলল, এই ওঠো না। আর একটু ঘুমাতে দাও না, কলেজে যাব না। আরে উঠো, আজান দিয়েছে, চলো গোসল করে নামাজ পড়ে নেই। পরে। আরব আর কোনো কথা না বলে সোজা ইনায়কে কোলে নিয়ে অসমে চলে গেল। ইনায়কে কোলে নিয়ে শহর ছেড়ে দিলে ইনার শরীরে পানি পড়তে ইনায় লাফ দিয়ে উঠল। ইনায় কোল থেকে নেমে বলল, আরফের বাচ্চা, ঘুম ভাঙছে, জ্ঞানে আছো? গোসল করে নেই, নামাজ পড়বে, তারপর ঘুমাবে। ফাজিল, ভয় পেয়ে গেছি। ভালো হয়েছে, ডাক দিলাম ভালো লাগে না? ঘুম পাচ্ছে। গোসল করে নামাজ পড়ে ঘুমাবে, কেউ ডিস্টার্ব করবে না। ইনায় আরাফের বুকে মাথা দিয়ে ঘুমাতে গেলে আরাফ ইনাকে পানি দিতে লাগলো। ইনায় বিরক্ত হয়ে আরাফের সাথে গোসল করে নিতে লাগলো। গোসল করে ওয়াশরুম থেকে বের হয়ে আলমারি থেকে তার ব্যাগ থেকে পোশাক বের করে দুজন পরে নিল। দুজন একসাথে অজু করতে চলে গেল। আরাফ অজু করে নিল, ইনায় অজু করে বের হলো। আরাফ বলে উঠল, নামাজটা পড়ে নাও, আমি বের হচ্ছি। আর শোনো,
রাতে আসবো। সারাদিন কই থাকবে? কাজ আছে। আরাফ ইনায়ের কপালে চুমু দিয়ে বের হয়ে যেতে নিলে ইনায় বলল, তাড়াতাড়ি এসেছো, আমি তোমার অপেক্ষায় থাকবো। ইনায়ের কথা শুনে আরাফ হেসে দিল। আরাফ চলে গেল। আরাফ মসজিদে গিয়ে নামাজ পড়ে নিয়ে সোজা বাসায় চলে গেল। আরাফ বাসার ভিতরে ঢুকতে অবাক হয়ে গেল। আরাফের ফুপি বলছে, ভাই, আমার মেয়ের সাথে তোমার ছেলের বিয়ে দেওয়ার কথা ছিল। এখন তো আরব দেশে এসেছে, ও এখানে থাকবে, তাহলে বিয়েটা পড়িয়ে রাখলে কি সমস্যা? ওরা দুজনে একসাথে পড়াশোনা করবে, আর তমা ওকে ভালোবাসে। আমাদের কথার জন্য ও আরাফকে নিজের স্বামী হিসেবে দেখেছে। আপা, আমি এখানে আমার ছেলের সাথে জোর করতে পারি না। ও বিবাহিত, ওর ওয়াইফ আছে। হোয়াট? হ্যাঁ, ওই বিবাহিত, 4 বছর আগে বিয়ে করেছে। কাকে বিয়ে করছে? রাহিলার ভাতিজি ইনায়াকে। কি? কি? ওই ইনায়া তো ধর্ষিতা মেয়ে, ওর সাথে আনাফের কিভাবে বিয়ে হতে পারে? আর ওই ধর্ষিতা মেয়েকে কিভাবে ওই বিয়ে করলো? যেভাবে করার কথা সেইভাবে করছি। আরাফের কথা শুনে সবাই আরাফের দিকে ঘুরে তাকালো। আরাফের দাদিমা বলে ওঠে, তুমি আর কোনো জায়গা পাও নাই ওই ধর্ষিতা মেয়েকে বিয়ে করতে হবে? ওরা মেয়েরা একটাও ভালো না। ওর ফুপি তো সংসার করার মতো মেয়ে ছিল না, আর সেখানে কিনা তার ভাতিজি ভালো বউ হবে? কখনোই না। দাদিমা, আমি কারোর বিষয়ে কোনো কথা শুনতে চাই না। আমি ইনায়াকে আগে বিয়ে করেছি, আর ইনায়াকে আমি ভালোবাসি। ও কেমন মেয়ে আমি ভালো করে জানি। আব্বু, ভার্সিটিতে যাবে না? যাব, তুমি রেডি হয়ে আয়। আরাফ চলে গেল। ফুপি রেগে বলল, ওই ধর্ষিতা মেয়ের সাথে আমি জীবনেও আরাফকে সংসার করতে দেব না। তমা, তুই আরাফের পিছনে লেগে থাকবি। হ্যাঁ, ওর সাথে লেগে থাকবে। আমি কোনো মতে ওই বাড়ির মেয়েদের নাত বউ হিসেবে মেনে নিব না। আম্মা, আপনি এসব কি বুদ্ধি দিচ্ছেন? চুপ কর, আমি যা বলছি ঠিক বলছে। তমা, ওর পিছনে লেগে থাকো, আর খবরদার ওরা যেন কাছে আসতে না পারে। সব সময় ওদের মাঝে বাধা হয়ে দাঁড়াবে। আম্মা। দাদিমা রেগে চলে গেল। আরাফ রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল। আরাফ নিচে এসে ওর আব্বুর সাথে চলে গেল। সোজা কলেজে গিয়ে ভর্তি হয়ে নিল। আরাফ মাস্ক পরে বের হয়ে গেল। আরাফ গাড়িতে উঠে ইনায়কে দেখতে লাগলো। ইনায় ওর ফ্রেন্ডদের সাথে মাঠের একপাশে গাছের নিচে বসে থেকে আড্ডা দিচ্ছে। আরাফের আব্বু আসলে ড্রাইভার ড্রাইভ করতে লাগলো। আরাফের আব্বু বলল, ওইটা ইনায়া। ফুপির মতো অনেকটা হয়েছে। আম্মুর সাথে অল্প অল্প মিলে, আর ওই আম্মুকে একটু বেশি ভালোবাসে। ও আচ্ছা। আচ্ছা আব্বু। আম্মুকে কি তুমি ভালোবাসো না? আরাফের কথা শুনে ওর আব্বু চুপ হয়ে গেল। আরাফ বলে উঠল, থাক, কষ্ট পেতে হবে না। আরাফ কথাগুলো বলে ওর আব্বুর বাহু জড়িয়ে ধরে কাঁধে মাথা দিল। আরাফের আব্বুর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মনে মনে বলল, তোর আম্মু আমাকে ভালোবাসে নাই কখনো। আমাকে ভালোবাসলে সেদিন তোকে নিয়ে চলে যেত না। আমি তো থেকে যেতে বলেছিলাম, সেই তার জিদ নিয়ে চলে গেছে। আরাফের আব্বুর চোখের কোণায় পানি গড়িয়ে পড়তে তাড়াতাড়ি করে মুছে নিল। আরাফের দিকে তাকাতে দেখে ঘুমিয়ে গেছে। বাসায় গেলে আরাফের আব্বু আরাফকে আস্তে আস্তে ডাক দিল। আরাফ চোখ খুলে গাড়ির চারিপাশে সাংবাদিক দেখে আরাফ অবাক হয়ে গেল। আরাফের আব্বু বলল, বের হোস না, আমি তোকে নিয়ে যাচ্ছি। আরাফের আব্বু কোট খুলে আরাফের মাথার উপরে দিয়ে নামিয়ে নিয়ে যেতে লাগলো। সাংবাদিকরা ঘিরে ধরে বলতে লাগলো, আপনার ছেলেকে খুঁজে পেয়েছেন, অথচ তাকে পুলিশে কেন রাখছেন? তাকে কি সবার সামনে আনবেন না? আমি আমার ছেলেকে এখনো প্রকাশ্যে আনতে চাই না, দয়া করে কেউ সামনে। আরাফের আব্বুর কথা শুনে আরেকজন সাংবাদিক বলে ওঠে, কেন জানতে চান না? আপনার স্ত্রী কি জানে আপনার সন্তানকে পাওয়া গেছে, আর কিভাবে তাকে পেলেন? আরাফের আব্বু আরাফকে নিয়ে যেতে যেতে বলল, সাইড দেন দয়া করে, সময় হলে আমি আমার ছেলেকে সবার সামনে নিয়ে আসবো। গার্ডরা সব ঠেলে সাংবাদিকদের সরিয়ে দিতে লাগলো। আরাফকে নিয়ে ওরা বউ বাসার ভেতরে চলে গেল। আরাফ বলে উঠল, আমাকে পেয়েছেন সাংবাদিক কিভাবে জানলো? নিশ্চয়ই আমাদের ফ্যামিলির ভিতরে কেউ শয়তানি করে জানিয়েছে। আরাফের কথা শুনে ফুপি রেগে বলো, আমাদের ফ্যামিলিতে কে বলবে? আরাফ, তুমি বেশি সন্দেহ করছো না? মায়ের মতো হয়েও না। আরাফ ফুপির কথা শুনে রেগে বলো, সমস্যা কি? আপনাদের কথায় কথায় আমার মাকে কেন তুলে আনেন? আরাফ, রুমে যা।
আরফকে ঠেলে পাঠিয়ে দিল। আরফ রেগে চলে গেল। আরফ রুমে গিয়ে ভাবতে লাগলো। তমা এসে আরফের পাশে বসে বলল, রেগে আছো নাকি? এখান থেকে যাও। রেগে কেন আছো? ভর্তি হও নাই? আরফ রেগে তোমার হাত ধরে ঘর থেকে বের করে দিয়ে মুখের উপর দরজাটা লাগিয়ে দিল। তমা রেগে বলে উঠল, আমাকে এইভাবে বের করে ঠিক করলে না। একদিন আমাকে এই রুমে নিজে থেকে তুলে নিবে। আমাকে যেভাবে বের করে দিলে, একদিন আমাকে হাতে ধরে এই ঘরে আনতে হবে। এখন থেকে যা, মায়ের মতো ওভার কনফিডেন্স দেখাস না। আমি ওভার কনফিডেন্স দেখাচ্ছি না। তোমাকে একদিন আমাকে এই রুমে তুলতে হবে। আমি তোমার বউ হয়ে এই ঘরে ঢুকবো, দেখে নিও। স্বপ্ন দেখ, ওইটা পূর্ণ হবে না। আর কানের কাছে ঘ্যান ঘ্যান করবি না। তমা রেগে কান্না করতে করতে নিচে চলে গেল। আরফের দাদিমা বলে উঠল, তোমা কি হয়েছে, কান্না কেন করছিস? নানু, আরফ আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। আমি ওকে বলেছি আমাকে ওই ঘরে ওর বউ বানিয়ে নিজে ইচ্ছেতে ঘরে তুলবে। আমি যেভাবে হোক আমি ওকে বিয়ে করতে চাই। আজকে এই প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। নিজের ভিতরে জিদ রাখ, অবশ্যই ওকে নিজের করে নিতে পারবে। তোকে তো বলে দিয়েছি, শুধু ওকে বশে করে ফেল। বিয়ে আমি নিজেই তোর সাথে দিব, তাও ওই বাড়ির কোনো মেয়েকে এই বাড়িতে আমি আসতে দিব না। আম্মা, ওই একদম ওর মায়ের মতো জিদ্দি। ওর ব্যবহার দেখেছো? আর মায়ের সাথে কথা বলছি, কি রাগ দেখালো। তমা পারবে ওকে সোজা করতে। আম্মা, আপনারা একটু বেশি বেশি করে ফেলছেন। চুপ কর, তুই কোনো কথা বলবি না। তোর জন্য তোর বউ যেমন মাথায় উঠেছিল, এখন তোর ছেলেও তোর জন্য মাথায় উঠে যাচ্ছে। দাদিমার কথা শুনে আরফের আব্বু কিছু বলবেই তার আগেই চলে গেল। এদিকে রাহেলা চৌধুরী অফিসে কাজ করছিল। তার ফোনটা বেজে উঠলে রাহেলা চৌধুরী কল রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম ভাবি, কিছু বলবেন? রাহেলা, আমি একটা ভিডিও লিংক দিয়েছি, তুমি দেখো। কেন, কি হয়েছে ভাবি? তুমি শুধু দেখো। ইনার আব্বু কল কেটে দিয়ে লিঙ্ক পাঠালে রাহেলা চৌধুরী লিঙ্কে ক্লিক করতে চমকে গেল। রাহেলা চৌধুরী এক মুহূর্ত দেরি না করে আরফের আব্বুকে কল দিতে লাগলো। এদিকে আরফের আব্বু পানি খেয়ে রুমে গেলে দেখে ফোন পাচ্ছে। ফোনটা চার্জে থেকে খুলে নাম্বারটা দেখে বুকের ভেতর ছেদ করে উঠল। আরফের আব্বু রিসিভ করে কিছু বলার আগে রাহেলা চৌধুরী বলে উঠল, আমার সন্তানকে তুমি পেয়েছো, তাহলে তুমি আমার সন্তানকে লুকিয়ে রেখেছিলে? তুমি আমার সাথে এমন কেন করলে? তুমি আমাকে ছেড়ে দিবে ভালো কথা, তোমার ফ্যামিলির মতো তুমিও আমার সাথে এমন বড় গেম খেললে। আমি নিজেকে দোষ দিচ্ছি, আমি নিজের দোষ সব হারিয়ে ফেললাম, অথচ সব কিছু তোমার প্ল্যান ছিল। রায়হান, আমার সন্তানকে তুমি ফিরিয়ে দাও, না হলে আমি মামলা করব তোমার নামে। রাহেলা চৌধুরী এক নিঃশ্বাসে কথাগুলো বলো। আরফের আব্বু বলে উঠল, যা করার করো, আর যা ভাবার ভাবতে থাকো। কথাটা বলে কল কেটে দিল। রাহেলা চৌধুরীর আগে বারবার কল দিতে লাগলো। আরফের আব্বু সাইলেন্ট করে দিয়ে ঘুমিয়ে গেল। এদিকে রাহেলা চৌধুরীর আগে বলতে লাগলো, আমি তোমাকে ছাড়বো না, তুমি আমার সাথে এত বড় গেম খেলে। আমি আমার সন্তানকে আমার কাছে নিয়ে আসব, যেভাবে হোক আমি আমার সন্তানকে আমার কাছে নিয়ে আসবই। আর তোমার গেম খেলার জন্য শাস্তি পেতে হবে রায়হান খান। রাহেলা চৌধুরী কথাগুলো ভাবতে ভাবতে রেগে কলমের ফল ভেঙে ফেলল। 8টার দিকে অফিস রুম থেকে বের হলো। আরাফ নিচে গেলে আরফকে দেখে দাদিমা বলো, আরাফ, বলেন। তুমি না ট্যুরে গেলে, ব্যাগ ছাড়াই বাসায় আসলে, ব্যাপারটা বুঝলাম না। গতকাল রাতে কোথায় ছিলে? বউয়ের কাছে ছিলাম। আরফের কথা শুনে ওর দাদিমা রেগে বলো, হোয়াট? তুমি ওই বাসায় ছিলে? তুমি জানো ওই বাসার মানুষের সাথে আমাদের সম্পর্ক ভালো না, তারপর তুমি কেন ওই বাড়িতে গেছো? আর আমাকে কিভাবে মিথ্যা বলতে পারলে? আপনার থেকে তো শিখা। কি? আরফ কিছু না বলে বের হয়ে গেল। আরফ রিক্সা নিয়ে সোজা ইনায়ের বাসার সামনে চলে গেল। আরফ রিক্সা ভাড়া দিয়ে বাসার ভেতরে চলে গেল। আরফ ভেতরে প্রবেশ করতে দেখে সবাই সোফায় বসে থেকে চিন্তা করছে। আরফ রাহেলা চৌধুরীর পাশে বসে বলছে, ফুপি, তুমি একদম চিন্তা করো না। ফুপা যে কাজ করছে একদম ঠিক করে নাই। উকিল আঙ্কেলের সাহায্য নাও। হ্যাঁ,
আমি আর সময় নষ্ট করব না। আমার সন্তানকে আমার কাছে আমি ফিরিয়ে আনবো। ও যে এই ফ্যামিলি, ওরা আমার ছেলেকে ভুলভাল বোঝাচ্ছে। যেমন রায়হানকে বোঝাতো তেমন আমার ছেলেকেও বোঝাচ্ছে। না হইলে আমার ছেলে একবার হলেও তো ওর মায়ের কাছে আসতো। রাহেলা চৌধুরী কান্না করতে লাগলো। আশিক বলে ওঠে, ফুপা এমন গেম কিভাবে খেলতে পারলো? একজন মায়ের কাছ থেকে সন্তানকে এভাবে লুকাতে কিভাবে পারলো? ফুপি, তুমি যেহেতু জেনে গেছো রাত বেঁচে আছে আর ফুপার কাছে আছে, তুমি আইনের সাহায্য নাও, নাই তুমি পাবে। দেখো, রায়হানের মা একজন খারাপ মহিলা। ও যদি বুঝতে পারে মামলা উঠিয়ে দিবে। ওর হাতে অনেক ক্ষমতা। ও যা বলে তাই করে ছাড়ে। ও আমাকে বলেছিল আমার থেকে সব কেড়ে নেবে, ঠিকই নিয়েছে। কিন্তু আমার কষ্ট হচ্ছে রায়হান এমন কাজ কিভাবে করলো। আমি তো এটাই বিশ্বাস করতে পারছি না। রাহেলা চৌধুরী কান্না করতে লাগলো। ইনায়া রাহেলা চৌধুরীকে সান্ত্বনা দিতে লাগলো। আরাফের দিকে ইনায়ের আম্মুর চোখ গেলে ইনায়ের আম্মু বলল, আরাফ, ওইখানে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। আরাফ ইনায়ের আম্মুর কথা শুনি আর আরাফ রাহেলা চৌধুরীর কাছে এগিয়ে গেল। আরাফ বলে উঠল, আন্টি, আপনি আর আপনার হাজবেন্ড আলাদা কেন? আর আপনাদের সন্তানকে বা সেই লুকিয়েছে কেন? ইনায়া, আরাফকে নিয়ে রুমে যাও। আমার ভালো লাগছে না, আমি রুমে যেতে চাই। রাহেলা চৌধুরী চলে গেল। ইনায়া আরাফকে বলো, রুমে চলো, সারাদিন কই ছিলে? আরাফ ইনায়ের সাথে যেতে লাগলো। সিঁড়ি বেয়ে উপরে গেলে ইনায়া আরাফের দিকে রাগি লোক নিয়ে তাকিয়ে বলো, সারাদিন কোনো খোঁজ খবর নাই। সেই সকালে বের হয়েছিলে, কোথায় ছিলে তুমি? ইনায়া, রাগ করো না, সরি। আচ্ছা, ফুপির কাহিনী কি আমাকে একটু বলবে? ফুপির ছেলে রাহাতকে ফুপা লুকিয়ে রেখেছিল। আজ খবরে নিউজে পাওয়া গেছে, যেখানে ফুপা রাহাতকে লুকিয়ে বাসার ভেতরে নিয়ে গেছে। ও, ওনারা দুইজন আলাদা কেন? আমার ওনার বিষয়ে জানার খুব ইচ্ছে। উনি তো ভালো, অথচ তার স্বামী তার সাথে নাই, ব্যাপারটা কেমন রহস্যময় লাগে। বসো বলছি। এত যখন শুনতে চাচ্ছ, খান গ্রুপের চেয়ারম্যানের ছেলে রায়হান খানের সাথে ফুপির রিলেশন ছিল। ফ্যামিলি মানে নাই দেখে ফুপা তাকে নিয়ে পালিয়ে বিয়ে করে। পরে ওনার বাসায় নিয়ে যায়। ওনার মা মেনে নেয় বলে নিয়ে গেলেও ফুপিকে খুব জ্বালাতন করত ফুপার বোন আর তার মা। ফুপা বাহিরে থাকলে ফুপির সাথে পায়ে পাড়া দিয়ে ঝামেলা করত, আর ফুপা আসলে মিথ্যা অভিনয় করত যে ফুপি তার মায়ের সাথে বোনের সাথে খারাপ ব্যবহার করে। ফুপার প্রথম প্রথম কিছু না বলে অল্প রাগারাগি হলেও ফুপা বুঝিয়ে নিত। কিন্তু রাহাত হওয়ার পর ফুপার সামনে রাহাতকে ভালোবাসা দেখাতো, কিন্তু ফুপার আড়ালে রাহাতকে নিয়ে হাসি ঠাট্টা করত, অবহেলা করত। ফুপির অনেক কষ্ট হইতো। তার সাথে যেমন করুক, একজন মায়ের সামনে সন্তানকে কেউ অন্যায় করলে সন্তানের সাথে কখনোই সহ্য করা যায় না। বুঝলাম, বাট সে এত বছর থেকে গেল, হঠাৎ করে কেন তার স্বামী তার বাচ্চাকে লুকালো? রাহাতের যখন 6 বছর, রাহাতকে নিয়ে ফুপার সাথে ঝামেলা ঝগড়া হয়। এক পর্যায়ে ফুপা ফুপির গায়ে হাত তোলে, যেটা মেনে নিতে পারে না। রাহাতকে নিয়ে ফুপি রেগে বের হয়ে যায়। সেদিন মাঝ রাস্তায় ব্রেক ফেল হয়ে গাড়িটা পোলের সাথে ধাক্কা খায়। গাড়ির কাঁচ ভেঙে রাহাত ছিটকে কোথাও পড়ে যায়। ফুপি গাড়ির ভেতরে অজ্ঞান হয়ে পড়ে থাকে। তারপর কি হয় জানি না। আজ দেখি ফুপা রাহাতকে পেয়েছে। জানো, আমার না ভয় হইতো, আমার যদি ওইরকম একটা ননদ বা ননার সাথে শাশুড়ি হয়, আমি কিভাবে সামলাবো? আমার জামাই যদি আমাকে ভুল বুঝে? আমি তো ফুপির মতো অত স্ট্রং না। তাই আরাফের গলা জড়িয়ে ধরে ইনায়া আরাফের নাকের সাথে নাক ঘষে বলো, আমি বেঁচে গেছি, আমার কোনো শ্বশুর শাশুড়ি নাই। আমাদের সাথে ঝামেলা পাকানোর মতো কেউ নাই। ইনায়ের হাসি দেখে আরাফ মুখে হাসি রেখে বলো, থাকো, আমি ফ্রেশ হয়ে আসি। আচ্ছা। আরাফ অসমে যেতে যেতে ভাবতে লাগলো, তাহলে এই কাহিনী আমার একটু সন্দেহ হয়েছিল। ওদের ব্যবহার বুঝিয়ে দেয় ওরা কতটা ভালো, নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। আরাফ অসমে চলে গেল। আরাফ ফ্রেশ হয়ে অসম থেকে বের হয়ে বলো, ইনায়া, তুমি যা বলে সেই সব আসলে কি? ওনারা এমন? হ্যাঁ, কারণ আমি মাঝে মাঝে ওইখানে বেড়াতে যেতাম। আমি দেখেছি আমার সাথে খারাপ ব্যবহার করত। আমাদের ফ্যামিলির কাউকে সহ্য করতে পারতো না। ও আচ্ছা, শোনো, আমি একটু পরে আসছি। আরিফ রুম থেকে বের হয়ে সোজা রাহেলা চৌধুরী রুমের দিকে চলে গেল। রাহেলা চৌধুরী রুমে গিয়ে নক করে বলল, আন্টি আসবো?
রাহেলা চৌধুরী আরফের কণ্ঠ শুনে ছবির ফ্রেমটা রেখে চোখের পানি মুছতে মুছতে বলল, কিছু বলবে? আরব ভিতরে প্রবেশ করলো। আরব রাহেলা চৌধুরীর পাশে বসলে দেখে ওর ছোটবেলায় ছবি। আরব শার্ট খুলতে গেলেই রাহেলা চৌধুরী লাফ দিয়ে উঠে রেগে বলল, হচ্ছেটা কি? রাহেলা চৌধুরী থাপ্পড় মারতে যাবে, আরব সাথে সাথে ওর পিঠের দাগ দেখালে রাহেলা চৌধুরীর হাত থেমে গেল। আরফের পিঠে হাত রেখে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমার ছেলেও এমন একটা দাগ আছে, ওইটার জন্য ওর জন্মদাগ। তোমার তো দেখি সেম জায়গায়, সেম একদম। আরব ঘুরে ওর ফোন বের করে ভিডিও চালু করে আরব ওর হাতের দিকে জুম করে নিজের হাত বাড়িয়ে দিলে রাহেলা চৌধুরী থমকে গেল। রাহেলা চৌধুরী শক্ত করে আরবকে জড়িয়ে ধরে হাম্মা করে কান্না করতে করতে বলল, আমার সন্তান আমার এত কাছে, অথচ আমি চিনতেই পারি নাই। তুই বাপ কেন আমাকে বলস নাই? তুই আমার রাহাত কেন বলস নাই? আমি একবার বলেছিলাম মা, তুমি আমাকে চিনতে পারো নাই। আমি কি বুঝতে পারছি যে তুই আমার সন্তান? আমি কত বড় ভুল করছি। আমি আমার সন্তানকে এত কাছে পেয়েও আমি চিনলাম না। আরফের সারা মুখে আদর করতে লাগলো। আরব বলে উঠল, আম্মু, তুই এতদিন তোর আব্বুর কাছে ছিলি। তোর আব্বু তোকে প্ল্যান করে এখানে পাঠিয়েছিল নাকি? না, তুমি আব্বুকে ভুল বুঝেছ। আমার বিয়ের কয়েক মাস আগে আব্বুর অ্যাক্সিডেন্ট হইলে আমি তাকে নিয়ে হসপিটালে নিয়ে গেছিলাম। আরব সব কিছু খুলে বলল। রাহেলা চৌধুরী চুপ করে বসে থাকলো। আরব বলে উঠল, আম্মু, তুমি আব্বুকে শুধু শুধু ভুল বুঝছো। ভালো করছিস। তোকে লন্ডন পাঠিয়েছে কার কথায়? ওই কি আমাকে বলতে পারতো না? তুমি যেমন আব্বুর উপরে অভিমান করে আছো, আব্বু ঠিক তেমন করে আছে। দুইজনের অভিমান রাগ ভাঙিয়ে নাও না আম্মু। তোমরা তো একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিলে। প্রথম ভালোবাসা কি সহজে ভুলে যাওয়া যায়? তোর আব্বু কখনই আমাকে ভালোবাসে নাই। ওর কাছে ওর মা বোন আগে, বউর জন্য তার সময় নেই। আম্মু, শুধু শুধু কল্পনা করে নিও না। আব্বুর কাছে তোমার যদি কোনো গুরুত্ব না থাকতো তাহলে তিনি এখনো বিয়ে কেন করে নাই? রাহেলা চৌধুরী চুপ হয়ে থাকলো। আরফ রাহেলা চৌধুরী কোলে শুয়ে পড়ল। রাহেলা চৌধুরী আরফের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। রাহেলা চৌধুরী বলে উঠল, ওসব কথা রাখ। আমি তোকে পেয়েছি, এটাই আমার কাছে অনেক। আমার আর কিছু চাওয়ার নেই। আম্মু, আমার তো তোমাদের দুইজনকে একসাথে দেখতে চাই। আমি তোমাদের দুইজনকে ছোটবেলায় কাছে পাই নাই, তখনকার কথা বাদ দিচ্ছি। কিন্তু আম্মু, আমি তো এখন জানি আমার বাবা মা কে। আমার তো ইচ্ছে করে তোমাদের দুইজনকে একসাথে দেখতে, তোমাদের সাথে ভালো সময় কাটানো। সব সময় সব আশা করা লাগে না। যা যা আসে তাই নিয়ে সুখে থাকা বেস্ট। রাহেলা চৌধুরীর কথা শুনে আরফের রাগ হলো। আরফ রেগে বলল, বুঝেছি, আমার সুখের কথা তোমাদের কাছে কোনো গুরুত্বই নাই। তোমাদের জিদ আর অভিমান রাগ নিয়ে থাকো, আমাকে হুদাই ভালোবাসা দেখাতে আসবে না। আরফ রেগে বের হয়ে গেল। রাহেলা চৌধুরী আরফের পিছন পিছন যেতে লাগলো আর বলল, আরাফ শোন। আরাফ, রাগ কেন করছিস? আমাকে তো একটু বুঝবি। আরাফ শোন না। রাহেলা চৌধুরীর কথাগুলো শুনে সবাই অবাক হয়ে গেল। আরফ ইনায়াকে বলল, ইনায়া, তুমি কি আমার সাথে যাবে? আমি এই বাসায় থাকতে পারবো না। তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আমার সাথে ফুটপাতে থাকতে পারবে। আমি আমার সামর্থ্য অনুযায়ী থাকতে চাচ্ছি। কি হয়েছে, এত রেগে কেন আছো? আর ফুপি, তুমি আরফকে তুই কেন বলছো? আমি তোমাকে কি বলি? তুমি আমার সাথে বের হবে কিনা বলো। যদি না পারো তাহলে এখানে থাকো, আমি এখানে আর আসবো না। আরাফ, কি হয়েছে? রাহেলার কোনো কথায় কষ্ট পেয়েছো নাকি? আরাফ ওর ছেলেটাকে নিয়ে ওই চিন্তায় আছে, ওর মাথা ঠিক নেই। তুমি ওর কথায় কিছু মনে করো না। আরাফ, ফুপির হয়ে আমি ক্ষমা চাচ্ছি, তুমি রাগ করো না। তোমাকে আমি কি বলি কানে যায় না? দূরে থাকো, আমি একাই যাচ্ছি। আরফ রেগে চলে যেতে নিলে রাহেলা চৌধুরী হাত ধরতে আরফ হাত সরিয়ে দিয়ে বলল, ন্যাকামি করবেন না। আপনার মতো আপনি থাকেন, খান সাহেব তার মতো থাকুক, আমি আমার মতো থাকবো। থাপ্পড় খাবি? এত জেদ কেন করছিস? আমি কি একবারও তোকে... রাহেলা চৌধুরী আর কিছু বলার আগে আরফের ফোনটা বেজে উঠল। আরফ কলটা রিসিভ করে ডাইরেক্ট বলে দিল, আমাকে কল দিবেন না। আপনাকেও দরকার নাই, আর না আপনার ওয়াইফকে। আপনারা নিজেদের কথা ভাবেন, আমার কথা কাউকে ভাবতে হবে না।
আরব কথাটা বলে ফোনটা এক আছাড় দিয়ে ভেঙে ফেলো। রাহেলা চৌধুরীর সাথে সবাই চমকে উঠল। ইনা আরফের কাছে এসে বলো, এইভাবে তুমি ফোন কেন ভাঙলে? কিসের এত রাগ তোমার? জিনিসের উপরে রাগ খাটাও। আচ্ছা, তোর যা ইচ্ছে মন চাই তাই ভেঙে ফেল, তাও মাথা ঠান্ডা কর। হাত সরান। যেদিন দুইজন এক হতে পারবেন সেদিন আমাকে দেখতে পারবেন, তার আগে আর আমাকে পাবেন না। কেন দুজন এক হব? কেন দুজন এক হবে? আরাফ কি আবল তাবল বকা শুরু করেছো? ফুপি তুমি কি করছো? ওকে মারছো নাকি? রাহেলা চৌধুরী কিছু বলবেই তার আগে আরব বের হয়ে গেল। রাহেলা চৌধুরী রেগে বলো, যা যা, তোদের খালি রাগ আর জেদ। আমার তো কোনো রাগ জেদ অভিমান কিছুই নেই। যে স্বামী নিজের স্ত্রীর কথা বিশ্বাস করতে পারে না, তার সাথে আবার কিসের সংসার করব আমি? যে নিজের মা বোনের কথা শুনে রেগে থাকে, কথা বলতে চায় না, ইগনোর করে, সেখানে কে থাকবে? যেখানে নিজের সন্তান নিজের কোনো সম্মান পায় না, সেখানে যাওয়া বা কাপুরুষের সাথে যাওয়ার কোনো ইচ্ছে আমার নেই। রাহেলা চৌধুরীর কথা শুনে আরব পেছনে তাকিয়ে বলো, তুমি বোকা। ওরা প্ল্যান করে তোমাদের আলাদা করে দিয়েছে, তুমি ওদের প্ল্যান সাকসেসফুল করছো। তোমার যদি জ্ঞান থাকতো তাহলে ওদের জিতে দিতে না। যেমন ওরা বলছে আমি হইলে তেমন কাজ করতাম। এমনিতেও খারাপ হইছি, অমনিতেও ওদের সাথে ওই কাজগুলো করা লাগছিল। মুখে বলা সহজ, কাজ করা এত সহজ না। ওনারা যেমন হোক, ওনারা আমার সিনিয়র। আমি চাইলেও তাদের সাথে খারাপ ব্যবহার করতে পারি না। যাকে বিশ্বাস করি তাকে অভিযোগ দিতাম, সেই তো আমাকে বিশ্বাস করে নাই। ওইখানে যাওয়ার কোনো আগ্রহ আর আমার নাই। তুই আমার কথাগুলো আর আমার জায়গাটাই বুঝি। আরব কোনো কথা না বলে বের হয়ে গেল। রাহেলা চৌধুরী ডাকতে লাগলে আরব শুনল না। আরব বাহিরে গিয়ে সিএনজি ধরে চলে গেল। রাহেলা চৌধুরী ফোনে কল আসলে রাহেলা চৌধুরী ফোনটা রিসিভ করলে আরফের আব্বু বলে উঠল, আরব কোথায়? ওর ফোন বন্ধ কেন? ফোন ভেঙে চুরমার করে বের হয়ে গেল। ভালো করেছে, মায়ের মতো জিদ রাগ পেয়েছে, এটাই তো স্বাভাবিক ব্যাপার। কি আমার মতো হয়েছে? তুমি খুব ভালো মানুষ ছিলে, আমি রাগী জিদি ছিলাম, আর তুমি ধোয়া তুলসী পাতা ছিলে। তোমার সাথে আমার ঝগড়া করার কোনো ইচ্ছা নেই। ওই কোথায় যাই, ওর পিছনে যাও। আমি যাচ্ছি। রাহেলা ফোনটা কেটে দিয়ে দৌড়ে চলে গেল। ড্রাইভারকে নিয়ে বের হয়ে গেল। আরফকে দেখতে পেয়ে ওর পিছু নিল। এদিকে ইনায়র ফ্যামিলি নিজেদের সাথে কথা বলতে লাগলো। আশিক বলে উঠল, কাহিনী বুঝলাম না, ফুপি হঠাৎ করে আরাফের সাথে এমন ব্যবহার কেন করলো? আর আরাফ বা কোন সাহসে ফুপির রুমে গেল? আমি ওকে বুঝতে পারছি না। আরাফ আমার থেকে ফুপির সম্পর্ক জেনে ফুপির রুমে চলে গেছে। আমি ভাবছি নিচে সবার সাথে আড্ডা দেওয়ার জন্য এসেছে। রাহিলা বাসায় আসলে বুঝে যাবে। এদিকে আরফ সিএনজি থেকে নামতে সাথে সাথে আরফকে একটা কালো গাড়ি এসে আরফকে টেনে গাড়িতে তুলে নিয়ে গেল। রাহেলা চৌধুরী গাড়ির পিছন পিছন যেতে লাগলো। আরফের আব্বুকে ফোন দিল। আরফের আব্বু বলল, পেয়েছো? আরফকে কেউ কিডন্যাপ করেছে, কালো গাড়িতে তুলে নিয়েছে। আমি তোমাকে লোকেশন দিচ্ছি। হোয়াট? রাহেলা চৌধুরী লোকেশন দিলে আরফের আব্বু তাড়াতাড়ি করে বের হয়ে গেল। দুজন কালো গাড়ির পিছন পিছন চলে গেল। আরফের আব্বু রাহেলা চৌধুরী গেটের সামনে নামলো। দুজন রেগে বলল, তোমার বোন করছে, এই বাসা তো ওর। ভিতরে চলো। আরফের আব্বু ভেতরে ঢুকলো গার্ডদের মেরে। ওইদিকে আরব জ্ঞান ফিরলে দেখে ওই চেয়ারের সাথে বাঁধা। আরব খোলার চেষ্টা করতে লাগলো। আরব বলে উঠল, কার এত বড় সাহস আমাকে কিডন্যাপ করার? হাই বেবি। তুই এখানে? আমি এখানে। যান, কাজে নিয়ে আসবো? কাজই তোর মাথার উপর দিয়ে দিব। আমার হাত পা খুলে দে। আহারে শোনা, চিল্লায় লাভ নেই। আমাকে তোমার বিয়ে করতে হবে। যদি রাজি হও তাহলে তো ভালো, না হলে জোর করতে হবে। এই মেয়ে তো সাহস কি করে হয় আমার ছেলেকে ধরে নিয়ে আসা? রাহেলা চৌধুরীর কথা শুনি সবাই পিছনে তাকালো। তমু বলে উঠল, বাহ, আমার শ্বশুর শাশুড়ি দেখি একসাথে। যাই হোক, ভালোই হয়েছে। ছেলে বিয়েতে বাবা মা না থাকলে কেমন দেখায়? কিসের বিয়ে? আরব বিবাহিত। আই ডোন্ট কেয়ার। থাপ্পড় মেরে গাল ফাটিয়ে দেব। মায়ের মতো জোর করে সব হাসিল করার স্বভাব। রাহেলা চৌধুরী ইনায়কে কল দিল। ইনায় কলটা রিসিভ করে বলল, ফুপি কোথায় তুমি? তোকে ঠিকানা দেই, সেখানে চলে আয়।
তোর জামাইকে জোর করে বিয়ে করার প্রস্তুতি নিচ্ছে। হোয়াট? তাড়াতাড়ি চলে আয়। রাহিলা চৌধুরী ঠিকানা দিতে সাথে সাথে পিছন থেকে গার্ডরা এসে দুজনকে ধরে বেঁধে ফেল। আরাফের আব্বু রেগে বলল, তোমার ইচ্ছেটাই কি? বেশি কথা বলো না তোমরা, বসে থাকো চুপচাপ। তোর কি পিঠ চুলকাচ্ছে নাকি রে? হোয়াট? তোর পিঠ চুলকাচ্ছে কবে থেকে মনে হয় মাইর খাস না? আমার হাত যদি খুলে দিতি তাহলে তোর জায়গাটা আমি বুঝিয়ে দিতাম। ওরে বাবা, তাই? জান বিয়েটা হোক, তারপর না হয়। আরাফ রেগে চেয়ার ভাঙার চেষ্টা করতে লাগলো। তমা হেসে বলে, ওরে বাবা, তাই? জান বিয়েটা আগে হোক, তারপরে না হয়। আমি নিজেই আমার জায়গা দেখে নেব। আরাফ রেগে চেয়ার ভাঙার চেষ্টা করতে লাগলো। তমা হেসে বলে, জান এভাবে হাতে ব্যথা দেওয়ার কোনো মানে জান এভাবে হাতে ব্যথা দেওয়ার কোনো মানে আছে? বিয়ে হয়ে গেলে তো খুলে দেব। তোর কপালে দুঃখ আছে। খুল বেবি। তোমা, আমাকে ছাড়ো। তোর আম্মু যদি জানেন তো খবর আছে। চুপ কর, ওর আম্মু অলরেডি সব জানে। এখানে ওর মতো বাচ্চা মেয়ের প্ল্যান না। আমি নিশ্চিত এখানে ওর মা বোনের দুজনেরই হাত আছে। রাহেলা, তুমি আমার মা বোনদের নিয়ে বাজে কথা বলবে না। ওরা এমন কাজ করতে পারে না, ওরা রাগী হতে পারে। এমন জঘন্য কাজ কখনোই করবে না। রাহিলা চৌধুরী হাসতে হাসতে বলল, মিস্টার রায়হান, আপনার চোখের পর্দা এখনো দেওয়া আছে। আপনার চোখের পর্দা কবে সরবে আল্লাহ জানে। বাজে কথা বলবে না। তোমার অভ্যাস হয়ে গেছে আমার মা বোনের উপরে অভিযোগ করা। এখনো সেই অভ্যাস ছাড়তে পারো নাই। আরাফের আব্বুর কথা শুনে রাহেলা চৌধুরী রেগে গেল। রাহেলা চৌধুরী বলে উঠল, আপনার অভ্যাস হয়ে গেছে। তোর মা বোন অনেক ভালো মানুষ। তুইও ভালো করে খোঁজ নিয়ে দেখ, এখানে তোর মা বোনের হাত আছে। জাস্ট শেট আপ। তোমার মুখ থেকে আমি কোনো কথাই শুনতে চাই না। দুইজন তুমুল ঝগড়া করতে লাগলো। আরাফ রাগে ধমক দিয়ে বলল, প্লিজ দুইজন চুপ করবে? এই তমা, এই দুইটাকে ছেড়ে দে, এখন থেকে সরা। তমা কিছু বলতে যাবে তখনই দরজা দিয়ে দুইজন মানুষ এসে বলল, কাদের ছেড়ে দিবে? কণ্ঠ শুনে রাহেলা চৌধুরী হাসলো। আরাফের আব্বু অবাক হয়ে গেল। আরাফের আব্বু বলল, আম্মা। আরাফের আব্বুর কথা শুনে দাদিমা অবাক হয়ে গেল। তোমাকে থাপ্পড় মেরে বলল, আমার ছেলেকে বেঁধে রাখার সাহস কোথায় পাইছস? ছেড়ে দে রায়হানকে। নিজেই দেখো আম্মা, এসব জানতো না। আমি ভাবতাম আমার আম্মা এর সাথে জড়িত নাই। রাহেলা চৌধুরী হাসতে লাগলো। আরাফ রেগে বলল, আম্মু আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাদের এক হতে বলেছি। এই চোখে পর্দা নিয়ে চলা মানুষের সাথে থাকা কখনোই সম্ভব না। তাহলে বুঝতে পারছস? দাদিমা রেগে রাহেলার গালে থাপ্পড় মেরে দিলে আরাফ রায়হান চমকে উঠল। দাদিমা রাহেলার চুল ধরে বলল, আবারও আমার ছেলের মাথা খাচ্ছিস তুই? কাল নাগিনি, তুই কোন সাহসে আমার ছেলেকে আমার বিরুদ্ধে নিয়ে যাওয়ার চেষ্টা করস? কমলা খান, আমার আম্মুর চুল ছাড়েন। চুপ কর। আম্মা, ওর চুল ছাড়ো। আম্মা, কি করছো? ছাড়বো না এই কাল নাগিনি। তোকে আর আরাফকে আমাদের থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি কখনই কারো সম্পর্ক ভাঙি না। আমি কমলা খান না, আমি রাহেলা চৌধুরী। কাল নাগিনি, তুই আমাকে কি বলতে চাচ্ছিস? আমি সম্পর্ক ভাঙি? হ্যাঁ হ্যাঁ, আমাকে বলতে হইল না, নিজেই উচ্চারণ করে দিলেন। নানু, এসব বাদ দিবেন, আমার বিয়ে ব্যবস্থা করেন। কাজে নিয়ে এসেছি বটে, তুই এই দুটাকে কেন এখানে নিয়ে এসেছো? আমি নিয়ে আসি নাই, ওরা পিছন পিছন চলে এসেছে। ওই বোকা চন্দ্রবিন্দুর কথা শুনলেই রাগ হচ্ছে। আমার বিয়ের ব্যবস্থা করবে কিনা বলো। কাজী সাহেব ওইখানে যান, ওদের বিয়ে পড়ানো শুরু করেন। আমি এসব কি বলছো? আরব বিবাহিত তোমাকে বিয়ে করবে? আমা, এইসব কি ধরনের কাজ? চুপ কর রায়হান। এই কাল নাগিনীর কথা শুনে তোর ব্রেন পচে গেছে। তোমার সাথে বিয়ে হইলে ভালো হবে। আমাদের যা আছে সব আমাদের সন্তানরা ভোগ করবে। এই কাল নাগিনী ফ্যামিলি থেকে দূরে রাখা এইটাই সঠিক সিদ্ধান্ত। দাদিমার কথা শুনে আরাফের আব্বু যেন চমকে গেল। আরাফের আব্বু বলল, আম্মা, আপনি এসব কি কথা বলছেন? তার মানে এসব আপনাদের প্ল্যান? এখানে উল্লেখ করে জানার কি আছে? এখানে তো বোঝাই যাচ্ছে এটা ওনাদের প্ল্যান। আব্বু, তোমার চোখের পর্দা কি তাও সরবে না নাকি? আম্মা, আমাদের ছেড়ে দিন।
আম্মা, আপনি পাগল হয়ে গেছেন। আপা, তুই আমার মাথাটাই নষ্ট করছোস। কথাটা উল্টো হবে। তোমার আম্মা আফা মাথা নষ্ট করে রাখছে, তোমাদের দুই ভাই বোনের ব্রেন ওয়াশ করে রেখেছে। তোমাদের চোখে কোনটা ভুল কোনটা ঠিক সেগুলো বিচার করার কোনো ক্ষমতা তোমাদের নেই। এই কাল নাগিনি, তুই চুপ কর, না হইলে তোর গলা টিপে ধরবো। এই কাজী, চুপ করে দাঁড়িয়ে না থেকে যান বিয়ে পড়ান। কাজে চলে গেল। তমা আরাফের পাশে বসলো। আরাফকে জোর করে কবুল বলানোর চেষ্টা করতে লাগলো। হুট করে ইনায় আসে, সোজা তমার কাছে গিয়ে চুলের মুঠো ধরে গালে থাপ্পড় মারতে মারতে বলল, আমার জামাইকে নিজের জামাই করার অনেক শখ, তোর শখ আমি মিটিয়ে দিচ্ছি। ইনে তমাকে একের পর এক থাপ্পড় মারতে লাগলো। আরাফ এক চোখ বন্ধ করে দেখতে লাগলো। তমার আম্মু এসে মারতে যাবে, ইনে ঘুরে তমার আম্মুর গালে থাপ্পড় মেরে দিল। আরাফ খুশিতে বলল, বউ, লাভ ইউ। ইনে ফ্লাইং কিস করলো। আরাফের আব্বু রাহেলা চৌধুরী অন্যদিকে তাকালো লজ্জায়। ইনে আরাফের হাত খুলে দিতে গেলে তমা এসে ধরতে যাবে। ইনে তোমাকে সরিয়ে দিয়ে দিল। আরাফের দড়ি খুলে দিতে দাদিমা রেগে এসে মারতে যাবে, সাথে সাথে আরাফ হাত ধরে বলল, একদম না কালনাগিনী দাদিমা, এই ভুল জীবনেও করো না। এইটা আমার বউ, আরাফ খানের বউ, রায়হান খানের না, যে চোখ অন্ধ হয়ে প্রতিবাদ করব না। রায়হান, দেখ তোর ছেলে আমার হাত ধরছে, গুরুজনদের সম্মান করতে জানে না। কথাগুলো বলে নেকা কান্না করতে লাগলো। আরাফের আব্বু মাথা নিচের দিকে করে থাকলো। আরাফুর আম্মুর দড়ি খুলে দিল। তোমার আম্মু এসে বলল, এই মেয়ে, তোর এত বড় সাহস আমাকে থাপ্পড় মারস? আমার মাথা ঘোরাচ্ছে, আমি তোকে ছাড়বো না। আম্মু যাও না, ওর হাতে অনেক পাওয়ার, আমার চোখের সামনে সব ঘুরছে। গুড, আগেই বুঝে গেছস। রাহেলা চৌধুরী আরাফের আব্বুর দড়ি খুলে দিল। আরাফের আব্বুর চোখে পানি গড়িয়ে পড়তে লাগলো। সাথে সাথে রাহেলা চৌধুরী হাত দিয়ে পানি ফোঁটা ধরে ফেলল। আরাফের আব্বু রাহেলার দিকে অসহায়ভাবে তাকালো। রাহেলা চৌধুরী হাসি মুখে বলল, আমার সামনের চোখের পানি নিচে পড়বে সে অপশনও নাই। আরাফের আব্বু রাহেলা চৌধুরীর পায়ের কাছে বসে পড়ল। রাহেলা চৌধুরীর পা ধরে কান্না করে উঠল। রাহেলা চৌধুরী তাড়াতাড়ি করে বসে পড়ল, হাত ধরে বলল, কি করছো কি? আমি কিভাবে তোমার কাছে ক্ষমা চাইবো? আমি তোমার সাথে কত অন্যায় করেছি, আমার নিজের উপরে ঘৃণা হচ্ছে। আমি ভাবতেও পারছি না আমার মা বোন এমন নাটকবাজ। ওরা কিভাবে পারলো আমার সংসারে আগুন লাগিয়ে দিতে? রায়হান, তুই আমাদের ভুল বুঝছিস, আমি তোর ভালোর জন্য করছি। এই মেয়ে তোকে নাকে দড়ি দিয়ে ঘুরাতো যদি আমি না থাকতাম। দাদিমার কথা শুনে আরাফ রেগে গেল। আরাফের আব্বু বলে উঠল, আম্মা, হাত জোর করে বলছি, আর আপনি কোনো কথা বলেন না। আপনি আমার মা, আপনাকে কিছু বলার ক্ষমতা আমার নাই। আপনার এমন কর্মকাণ্ড বড় ভাইয়া বুঝেছিল দেখেই তো বাসা ছেড়ে তার সন্তান নিয়ে সুখে জীবনযাপন করছে। আমি যদি একবার রাহিলাকে বিশ্বাস করতাম তাহলে আমার সন্তানের ছোটবেলাটা আর আমার সংসারটা এইভাবে নষ্ট হইতো না। আপনি আর আপা কিভাবে করলেন এমন কাজ? আরাফের আব্বু কান্নায় ভেঙে পড়ল। আরাফ বলে উঠল, আব্বু শোনো, শুধু শুধু ওনাদের উপরে দোষ চাপাও না। নিজেও ভালো মানুষ, তুমি সব দেখেও অন্ধ হয়ে থাকো। তুমি যদি সেজে থাকো কেউ কিছু বলার সাহস তেমন পেত না। দুই দিকে সামলানোর ক্ষমতা নাই, বিয়ে করছিলে। মা বোন যা বলবে ওইটাই সত্যি, আর বউ যা বলবে ওইটা প্যাচ লাগানোর জন্য বলছে, তাই না? যত সব। আমি এমনভাবে অনেক সংসার ভেঙে যেতে দেখেছি। দিন শেষে দেখি আমার ফ্যামিলিতে এই একই সমস্যা। হ্যাঁ, আমার দোষ। আমি যদি একবার বোঝার চেষ্টা করতাম কেন রাহিলা এমনভাবে বলছে, কেন ওই বারবার অভিযোগ করছে, আমার দুদিকে চিন্তা করার ছিল। আমি করি নাই। মায়ের বোনের চোখের পানি দেখে আমি ভুলে গেছিলাম আমার সন্তানের মা যে তার চোখের পানিটা মিথ্যা হওয়ার কথা না। যেটাই সঠিক সেটাই আমাকে বিবেচনা করা উচিত ছিল। আরাফের আব্বু কান্না করতে লাগলো। আরাফ বলে উঠল, আম্মু, ইয়ানা আমাকে তোমরা দুইজন ভালোবাসো, তাই না? যদি আমাকে ভালোবাসো তাহলে নিজেরা ডিসাইড নাও কিভাবে তোমরা একসাথে থাকলে আমি ভালো থাকবো, সেইভাবে থাকার চেষ্টা করো। আমি কিন্তু ওই আব্বুর মতো একজনকে বলে যাব তা না, কিন্তু দুইজন ঠিকভাবে না থাকলে আমি বনবাসে যাব। আরাফের কথা শুনে ইনায় রাহেলা দুজন দুই পাশ থেকে আরাফের বাহু ধরে বলল, চিন্তা করবেন না, শাশুড়িকে একটু জ্বালাবো। আর সব থেকে বড় কথা, আমার কষ্ট আমার শাশুড়ি সহ্য করতে পারে না, আর শাশুড়ির কষ্ট আমি পারি না। আমরা দুজনই দেখিয়ে দেব, বউ শাশুড়িও ফ্রেন্ড হতে পারে, মা মেয়ে হতে পারে, আর ছেলের
যাকে নিয়ে সুখে থাকবে সেখানে আমি কেন বাধা দিব? ছেলে বড় করেছি, বাকিটা বৌমা সামলাবে। আমার দায়িত্ব শেষ। আমার কাজ নাতি নাতকিদের সাথে খেলা। রাহেলা চৌধুরীর কথা শুনে সবাই হেসে দিল। তমা হাসলে ওরা থাপ্পড় মারলে সাথে সাথে তমা হাসি থামিয়ে বলল, ভাবি আমাকে ক্ষমা করে দাও, আমি আম্মুর মতো কুটনি ননদ হব না, আমরা ফ্রেন্ড আর বোনের মতো থাকবো। তমা হাত বাড়ালে ইনায় হ্যান্ডশেক করলো। আরব তমার মাথায় থাপ্পড় দিলে তমা মাথায় হাত বুলাতে বুলাতে বলল, মারলি কেন? তোর মাথার পোকা ফেলে দিলাম, ওইটার জন্য উল্টাপাল্টা করছস। ধুর নানু, আর আম্মু মাথায় আসলে পোকা দিয়েছিল। শোন, আমাকে বিয়ে করা লাগবে না। আমার বন্ধুকে যে পছন্দ করস, আমি ওর লোকে তোর বিয়ে দিব। কি সত্যি? হ্যাঁ। লাভ ইউ ভাইয়া। আবার ভাইয়া বল। ভাইয়া ভাইয়া। সবাই হেসে দিল। আরাফ ইনায় আর রাহেলার হাত ধরে নিয়ে যেতে লাগলো। আরাফের আব্বু বলে উঠল, রাহেলা, আমাকে আর একবার সুযোগ দিবে? আমি তোমাদের সাথে থাকতে চাই। আমি আর ওই বাড়িতে থাকবো না। তোমরা যেখানে থাকবে আমিও সেখানে থাকবো। আমি জানি চাইলে অতীত ঠিক করতে পারবো না, কিন্তু আর একবার সুযোগ দাও, তাহলে আমি তোমাদের সাথে শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত তোমার পাশে থাকবো। রাহেলা চৌধুরী কিচ্ছু বলল না। দাদিমা রাহেলার কাছে এসে বলল, বৌমা, আমাকে ক্ষমা করে দাও। বড় ছেলে বাসা থেকে যাওয়ার পর ডিপ্রেশনে ছিলাম, সাথে আবার তোমাকে না জানিয়ে বিয়ে করে আনে। আমি ভেবেছিলাম আমার ছেলেকে তুমি আমার থেকে কেড়ে নিবে। আমাকে ক্ষমা করে দাও, আর রায়হানকে এভাবে একা করে চলে যেও না। রাহেলা চৌধুরী কিছু না বলে চলে যেতে নিলে আরাফ ওর আব্বুকে ইশারা করে আসতে বলল। ইনায় রাহেলা চৌধুরী উঠলে আরাফ ওর আব্বুকে ঠেলে তুলে দিয়ে দরজা লাগিয়ে দিল। আরাফ সামনে বসে বলল, কাজী অফিসে নিয়ে চলেন। তুই কি বলস? কাজী অফিসে কেন যাবি? আমি আর ইনায়া আবার বিয়ে করব। ইনায়া সবাইকে কল দিয়ে আসতে বলল। আবার কিসের বিয়ে? আর বিয়ে করতে চাস যদি অনুষ্ঠান করিস। আমার ইচ্ছা হয়েছে পালিয়ে বিয়ে করার। ইনায়কে ইশারা করলে কল দিয়ে সবাইকে আসতে বলল। আরাফ 2টা মালা কিনে কাজীর অফিসে চলে গেল। আরাফ ওর আম্মু আর আব্বুকে বসিয়ে দিল। কাজীকে কাগজপত্র ঠিক করতে বলে দিল। আরাফের আব্বু মিটি মিটি হাসতে লাগলো। রাহেলা চৌধুরী রাগী লোক নিয়ে তাকালো, সাথে সাথে হাসিটা থামিয়ে দিল। ইনায়ের আব্বু আম্মু আশিক রাফিয়া সবাই চলে আসলো। কাজী দুজনেরই বিয়ে পড়িয়ে দিল। রাহেলা চৌধুরীর হাত ধরতে যাবে, আরাফের আব্বু সাথে সাথে রাহেলা চৌধুরীর রাগী লোক নিয়ে তাকালো। আরাফ বলে ওঠে, আব্বু, তোমার বউকে সামলাও, আমরা গেলাম। আরাফের কথা শুনে সবাই হাসলো। আরাফ ইনায়কে কোলে নিয়ে বের হয়ে গেল। ইনায় বলে উঠল, মিথ্যুক। সরি। নামও ভালোবাসার দরকার নেই, মিথ্যাবাদী একটা। আরাফ ইনায়ের কথা শুনে একটা গাছের পেছনে নিয়ে গিয়ে গাছের সাথে চেপে ধরে কিস করতে লাগলো। ইনায় লজ্জায় মারতে লাগলো। আরাফ হাত টান দিয়ে বুকের সাথে ইনায়কে জড়িয়ে ছোড়ল।